হ্যালো। হ্যাঁ, তোমরা মনে হয় শুনতে পাচ্ছ ঠিকঠাক মতন। একটু দেখো, শুনতে না পেলে আমাদেরকে জানাও একটু। হ্যাঁ, আমাদের সাথে শাহাদাত, নিলয় তোমরাও জয়েন করছো ফেসবুকে। ভাই তোমরা দেখো যে তোমরা সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। পেলে একটু আমাদেরকে কনফার্ম করো। আমরা একটু টাইম নিচ্ছি, 1-2 মিনিট। যারা জয়েন করতেছে তারা যেন একটু জয়েন করে। আর এখানে আজানও চলতেছে। হ্যাঁ, আমাদের সাথে আবরার জয়েন করছো, নাহিয়ান জয়েন করছো, রাশেদ আসো। তোমরা সবাই একটু আগের লেকচারটা একটু রিভিউ করে দেখো যে ওখানে আমরা তোমাদেরকে যা যা বলছিলাম সেগুলো সব তোমাদের খেয়াল টেয়াল আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতন। আমরা তারপর 1 মিনিট টাইম নিচ্ছি আজানটুকু যেন শেষ হয় একটু। আর তোমরা এর মধ্যে আগের লেকচার যতটুকু দেখার বা মনে করার একটু মনে করে ফেলো। আমি তোমাদেরকে স্ক্রিনে হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশকের হচ্ছে একটা লিস্ট দিচ্ছি, তোমরা জাস্ট একটু দেখো আর একটু মনে করার চেষ্টা করো যে পিএইচ রেঞ্জের মিনিংটা কি ছিল। আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ইন্ডিকেটরের কালারের একটা রেঞ্জ দিচ্ছি, সবাই একটু খেয়াল রাখো যে এখানে আসলে কি হচ্ছে বা পিএইচ রেঞ্জের মিনিং কি, কোন থেকে কোন কালারে মুভ করবে একটু তোমরা দেখে রাখো। আচ্ছা, তো আমরা তোমাদেরকে জাস্ট একটু রিভিউ করতে হেল্প করি যেহেতু আমাদের ইনফরমেশনগুলি বারবার কাজে লাগবে। আমরা প্রথমত বলছিলাম যে নির্দেশক বা ইন্ডিকেটর এই জিনিসটার ভূমিকা বা এই জিনিসটার কাজ আমরা জানি। সেটা হচ্ছে যখন একটা টাইট্রেশন আমরা করি, এই নির্দেশকগুলি বা ইন্ডিকেটরগুলির প্রেজেন্স বা ওখানে উপস্থিত থাকাটা আমাদেরকে হচ্ছে যে রিয়াকশনটা কখন শেষ হচ্ছে বা সেই রিয়াকশনটার এন্ড পয়েন্টটা কি হবে এটা খুঁজে বের করতে হেল্প করে। ওরা হচ্ছে সময় মতো কালার চেঞ্জ করে, তো কালার চেঞ্জ করলে আমরা বুঝে নেই যে আসলে এই রিয়াকশনটা শেষ হয়ে গেছে বা এসিড বেস দ্বারা বা বেস এসিড দ্বারা কমপ্লিটলি নিউট্রালাইজেশন হয়ে গেছে। তো
এরপরের যেটা ব্যাপার ছিল যে আমরা জানি একটা অ্যাসিডের মধ্যে যদি আমরা বেস দেই বা বেজের মধ্যে যদি অ্যাসিড দেই আর কি, সোজা কথা অ্যাসিড আর বেস যদি আমরা একসাথে মিক্স আপ করি তখন ওখানে পিএইচ এর একটা গ্র্যাজুয়াল চেঞ্জ হতে থাকে। তো অ্যাকচুয়ালি পিএইচ চেঞ্জের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের ইন্ডিকেটরগুলি তাদের কালার চেঞ্জ করে আর কি। তো এই কারণে প্রত্যেকটা ইন্ডিকেটরের একটা সেট অফ কালার থাকে, মানে দুইটা কালার, সেট অফ কালার মানে অনেকগুলি কালার না, প্রত্যেকটা ইন্ডিকেটরের জন্য দুইটা করে কালার আসলে ফিক্স থাকে। এই কালারগুলা দেখেই আমরা বুঝতে পারি যে আসলে একটা সলিউশনে বা একটা টাইট্রেশনে আসলে কি কি হচ্ছে। তো আমরা লাস্ট দিন যতটুকু মনে পড়ে তোমাদেরকে মিথাইল অরেঞ্জ, লিটমাস এবং হচ্ছে তোমার ফেনোফথ্যালিনের মতো অতি ফেমাস কয়েকটা ইন্ডিকেটরের কালার এবং পিএইচ রেঞ্জটা দেখাচ্ছিলাম। আর আমাদের পিএইচ রেঞ্জের মিনিংটা আমরা কি বলছিলাম দেখো একটু খেয়াল আছে কিনা, এই যে লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ তোমরা। ওয়াই এক্সিসে আমরা পিএইচটাকে প্লট করতেছি আর এক্স এক্সিসে আমরা এই অ্যাসিড বেস যে সলিউশন সেখানে একটা ইন্ডিকেটরের আসলে পিএইচ এর যে কালার চেঞ্জের ব্যাপারটা এইটা হচ্ছে দেখানো হচ্ছে। তো এইখানে আমরা যেটা বলি যে ফেনোফথ্যালিন এই জিনিসটার, এই ফেনোফথ্যালিন এই নির্দেশকটার কথা যদি আমরা বলি, এই নির্দেশকটার কালার রেঞ্জ হচ্ছে মোরলেস 8 থেকে 10, এইভাবে হচ্ছে দেয়া থাকবে তোমার টেবিলটা। অনেক সময় তোমরা যখন সিকিউ টাইপের কোশ্চেন সলভ করবা তখন স্টেম বা উদ্দীপকের মধ্যে এই পিএইচ রেঞ্জটাও বলা থাকবে। তো ফেনোফথ্যালিনের পিএইচ রেঞ্জ 8 থেকে 10। আবার ফেনোফথ্যালিনের আরেকটা ইনফরমেশন যেটা দেয়া থাকে যে এসিড মিডিয়ামে এটা হচ্ছে কালারলেস থাকে, আর বেসিক মিডিয়ামে এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালারে কনভার্ট হয়। তো এই যে পিএইচ রেঞ্জ এবং এই যে কালারের সেট, একটা কালারলেস এবং একটা পিঙ্ক কালার, এদের কানেকশনটা আমরা কি বলছিলাম যে 8-এর আগ পর্যন্ত এটা থাকবে হচ্ছে কালারলেস, আর 10-এর পর থেকে এটা হবে হচ্ছে অ্যাবসলিউটলি পিঙ্ক, আর মাঝখানে যে 8 থেকে 10 এই জায়গাটায় আসলে ট্রান্সফরমেশনটা হয়। ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা কালার থেকে আরেকটা কালারের যে মুভমেন্ট সেটা হচ্ছে হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা বোধহয় ওই যে মিউট হয়েছিলাম একটু, তো আমরা তোমাদের জন্য আবার এই পার্টটা একটু রিভিউ করতেছি, সমস্যার কিছু নাই। এটা আমরা গতদিন তোমাদেরকে যেটা বলছিলাম ওইটাই হচ্ছে আবার একটু রিভাইজ করতেছিলাম। সেটা হচ্ছে যে যদি আমরা একটা ইন্ডিকেটর নেই, ইন্ডিকেটরের একটা আমরা জানি কি কি দেয়া থাকবে আর কি, বা একটা ইন্ডিকেটরের সাথে আর কি কি ইনফরমেশন অ্যাসোসিয়েটেড ইনভলভড, এই ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে কথা বলতেছিলাম। তো প্রথম কথা হচ্ছে যে ইন্ডিকেটর, যে কোনো একটা নির্দিষ্ট ইন্ডিকেটর, যেমন আমরা একটা লিস্ট দেখাচ্ছি তোমাকে, এই যে এরকম বিশাল লিস্ট থেকে আমরা ফেমাস যে কোনোটা হচ্ছে নিতে পারি। তো আমরা অতি ফেমাস একটা নির্দেশক বা ইন্ডিকেটর ফেনোফথ্যালিন, এটা নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম। তো যে কোনো নির্দেশকের সাথে দুইটা জিনিস থাকবে সবসময়, একটা হচ্ছে একটা পিএইচ রেঞ্জ মেনশন করা থাকবে, যেমন ফেনোফথ্যালিনের জন্য এই পিএইচ রেঞ্জটা হচ্ছে নর্মালি 8 থেকে 10, বা আরো প্রিসাইসলি বললে 8.2 বা 8.3 থেকে 10 এরকম। আরেকটা জিনিস কি থাকে, একটা ইন্ডিকেটরের সাথে একটা কালারের মেনশন থাকে, যেমন কালারলেস পিঙ্ক, যেমন ফেনোফথ্যালিন এটা এসিড মিডিয়ামে হচ্ছে কালারলেস থাকে এবং এটা বেসিক মিডিয়ামে হচ্ছে পিঙ্ক থাকে। তো আমরা লাস্ট দিন তোমাকে এই কো রিলেশনটা হচ্ছে বলছিলাম যে আসলে পিএইচ রেঞ্জ এবং তার সাথে এই কালারের যে ম্যাচিংটা এটা আসলে কিভাবে হয়, এটা কিভাবে হয় যে ছোট পিএইচ যেটা, মানে এই যে 8 থেকে 10-এর মধ্যে 8 যেটা, 8-এর আগ পর্যন্ত কালারটা থাকবে একরকম, এই যে কালারলেস যেটা দেখতেছো। 10-এর পর থেকে কালারটা হবে আরেক রকম, এই যে বেসিক মিডিয়ামে তুমি যে কালারটা দেখবা পিঙ্ক। আর 8 থেকে 10-এর মধ্যে এই জায়গাতে হবে হচ্ছে ট্রানজিশন বা ট্রান্সফরমেশন। এই জিনিসটাকে একদম গ্রাফিক্যালি সুন্দর করে এই গ্রাফটার মধ্যে দেয়া ছিল যে দেখো এই হচ্ছে 8, এটা আমরা দেখাইছিলাম তোমাদেরকে গতদিন, জাস্ট রিভিউ করতেছি। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। 8-এর আগ পর্যন্ত দেখো ফেনফথ্যালিন পুরাটাই হচ্ছে কালারলেস, 10-এর পর থেকে পুরাটাই হচ্ছে পিঙ্ক, আর 8 to 10 এই এতটুকু জায়গায় হচ্ছে একটা মুভমেন্ট হয় বা একটা ট্রান্সফরমেশন হয়। তো নর্মালি এই ট্রান্সফরমেশনের টাইমটা আমরা যে খুব ভালো আসলে চোখে ফিল করতে পারি ব্যাপারটা এরকম না। তো কালারটা যখন মাত্র ভিজিবল হয়, আমরা যখন ফিল করতে পারি, তখনই আমরা বুঝে নিই যে কালারলেস থেকে পিঙ্কের যে ট্রান্সফরমেশনটা যে হয় বা চেঞ্জটা যে হয়, আমরা ওই চেঞ্জড কালারটা দেখে হচ্ছে বুঝতে পারি যে মাঝখানে রিয়াকশনটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো দেখো আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই যে তোমাদেরকে হাজারিনাগের বই থেকে গতদিন একটা গ্রাফ দেখাচ্ছিলাম, যে গ্রাফগুলো তোমাদেরকে তো বারবার দেখতে হবে, বারবার চোখের সামনে আসবে। এই গ্রাফগুলো দেখে আমাদের কি কি বেসিক জিনিসপত্র বোঝার কথা, বেসিক মানে হচ্ছে ক্ষারীয় না, বেসিক মানে হচ্ছে মৌলিক কি কি জিনিসপত্র বোঝার কথা, এটা আমরা তোমাদেরকে আবার একটু রিভিউ করে দেই। সেটা হচ্ছে দেখো নর্মালি যেটা হয়, আমরা একটা বিকার নেই বা একটা ভেসেল নেই, একটা জার নেই, এই জারের মধ্যে অ্যাসিড থাকে বা বেস থাকে, কিছু একটা থাকে,
এরপর আমরা বুরেট থেকে অপোজিট টাইপের যে সলিউশনটা সেটা অ্যাড করি, এবং এইখানে কিছু নির্দেশক রেখে আমরা এই টাইট্রেশনটা কমপ্লিট করি। তো আমরা যেটা করব, আমাদের সামনে হঠাৎ করে তো স্টেম বা উদ্দীপকের মধ্যে এরকম একটা গ্রাফ টাফ চলে আসবে, এসে এখান থেকে অনেক কিছু প্রশ্ন টশ্ন করবে, সেগুলি অ্যান্সার হয়তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই গ্রাফটা থেকে আমরা কি বুঝবো, এটা হচ্ছে আমরা তোমাকে একটু মনে করাই দিচ্ছি। দেখো, এই গ্রাফের ওয়াই অক্ষের দিকে রাখা আছে হচ্ছে পিএইচ, ওয়াই এক্সিস এর দিকে পিএইচ কে প্লট করা, আর এক্স এক্সিস এর দিকে হচ্ছে তুমি যেই সাবস্টেন্সটা অ্যাড করতেছো সেইটার ভলিউম, সেটার আয়তন বা ভলিউমটাকে হচ্ছে এক্স এক্সিস এর দিকে প্লট করা। এখন এই গ্রাফটা বলতেছে যে যখন আমরা বাইরে থেকে কোনো কিছুই অ্যাড করি নাই, এই যে অরিজিন বা মূল বিন্দুতে যখন আমরা আসি, তখন দেখো এই সলিউশনটার পিএইচ কত দেখাচ্ছে, 1 পয়েন্ট সামথিং। তো যদি আমরা বাইরে থেকে কোনো কিছু অ্যাড না করি, এই কথার মানে হচ্ছে যে ইনিশিয়ালি যে সলিউশনটা আমাদের কাছে ছিল, ইনিশিয়াল স্টেটে এটার পিএইচ দেখায় হচ্ছে 1.5 অর সামথিং। তাহলে নিজেরাই চিন্তা করো, 1.5 পিএইচ এর একটা সাবস্টেন্স, এটা অবভিয়াসলি কি? ফার্স্ট কথা, এটা একটা অ্যাসিড। সেকেন্ড কথা, পিএইচ যেহেতু টু মাচ লো, তার মানে একটা স্ট্রং অ্যাসিড। তার মানে বুঝতে হবে ইনিশিয়ালি আমাদের এই জারটার মধ্যে একটা স্ট্রং অ্যাসিড ছিল। এইভাবে কিন্তু এই ডিসিশনগুলো বের করে নিয়ে আসতে হবে। এবার দেখো, তুমি আস্তে আস্তে বেজ অ্যাড করলা, একটা সার্টেন অ্যামাউন্টের বেজ অ্যাড করার পর সব অ্যাসিড সব বেজ দ্বারা ক্যান্সেল হয়ে গেল। তারপর তুমি আরো একটু বেজ ঢেলে দিলা। আর একটু বেজ কেন ঢাললা? ধরো তুমি অ্যাড করেই যাচ্ছ, ঠিক আছে, অ্যাড যদি করতেই থাকো তাহলে একটা সময় কি হবে, তোমার সব অ্যাসিড সব বেজ দ্বারা নিউট্রালাইজ হবে, তুমি তারপরও আরো কিছু বেজ অ্যাড করছো। তাহলে সব অ্যাসিড যখন সব বেজ দ্বারা নিউট্রালাইজ হয়ে গেল, তখন তো সব ক্যান্সেলড। তারপর তুমি যদি আরো বেজ ওই সলিউশনে দাও, তাহলে তো আলটিমেটলি সলিউশনটা একটা বেসিক টাইপের সলিউশন হয়ে যাচ্ছে, এটা ক্ষারীয় দ্রবণ হয়ে যাচ্ছে। তো দেখো, এই গ্রাফের শেষ মাথাটা যখন তুমি অনেক বেজ অ্যাড করে ফেলছো, তখন আলটিমেটলি লাস্টের দিকের পিএইচ গুলি দেখো কোথায় আছে, এগুলো মোটামুটি 12 থেকে 13 এর ঘরে আছে। দেখো, 12 থেকে 13 যদি থাকে, তাহলে অবভিয়াসলি এটা একটা বেসিক সলিউশন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা এসিডের জারের মধ্যে যে জিনিসটা অ্যাড করতেছিলাম সেটা হচ্ছে বেসিক নেচারের বা ক্ষারীয় নেচারের, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বেসিক নেচারের সলিউশনটার পিএইচ কোথায় যে থামছে, এটা হচ্ছে 12 থেকে 13 মধ্যে একটা জায়গায় যে সে হচ্ছে স্টপ হয়েছে শেষ পর্যন্ত। তাহলে 12 থেকে 13 এটা দেখে বোঝা যাচ্ছে এটা বেসিক, এবং 12 থেকে 13 যেহেতু 7 থেকে অনেক উপরে বা 14 একেবারে কাছাকাছি, এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে একটা স্ট্রং বেস। তার মানে এখন কিন্তু আমরা, যদি আমাদেরকে স্টেমে ক্লিয়ারলি উল্লেখ নাও করে বা মেনশন যদি নাও করে দেয়, আমরা কিন্তু এই গ্রাফের যে ভ্যালুগুলি বা একেবারে পয়েন্টগুলো দেখে কিন্তু বুঝতে পারবো যে এখানে এই টাইট্রেশনটা আসলে কেমন টাইপের টাইট্রেশন। এটা হচ্ছে কেমন টাইপের টাইট্রেশন, এটা হচ্ছে একটা এসিড স্ট্রং এসিড এবং একটা স্ট্রং বেজের টাইট্রেশন, ঠিক আছে। তাহলে এই ডিসিশনগুলো হচ্ছে নিতে পারতে হবে। মানে এই টপিকটা মোটেও সহজ না। অনেকে যেটা ভাবে যে স্টেম বা উদ্দীপকে হয়তো একদম ক্লিয়ারলি ভেঙে চুরে সব লেখা থাকবে যে স্ট্রং এসিডের মধ্যে স্ট্রং বেজ অ্যাড করা হচ্ছে। আলটিমেটলি প্র্যাকটিক্যালি এক্সাম যখন দিতে যাবা, তখন দেখবা যে কিছুই বলা নাই, জাস্ট একটা গ্রাফিকে বলে রাখছে যে এখানে কোন ইন্ডিকেটর বা কোন নির্দেশকটা হচ্ছে ভালো কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে এসিডের মধ্যে বেজ অ্যাড করা হচ্ছে নাকি বেজের মধ্যে এসিড অ্যাড করা হচ্ছে, এই জিনিসটা কিভাবে ডিসাইড করে এটা আমরা বুঝতেছি। লাস্ট দিন তোমরা কয়েকজন এটা কোশ্চেন করতেছিলা যে গ্রাফের চেহারাটা এরকম কেন। মানে আমরা প্রথমে ধরলাম ঠিকই আছে, এটা খুব স্ট্রং এসিড, এটার পিএইচটা হচ্ছে খুবই লো, 1.5 বা সামথিং। এরপর আমরা দেখতেছি যে যত আমরা বেজ অ্যাড করতেছি, বেজ অ্যাড করলে যেটা হয় যে আস্তে আস্তে পিএইচ হচ্ছে ইনক্রিজ হতে থাকে। তো আমরা এখানে দেখলাম যে পিএইচটা বাড়তেছে, বাট তোমাদের অনেকের কিউরিসিটি ছিল যে পিএইচ বাড়বে ভালো কথা, বাট মানে ট্রেন্ডটা এরকম কেন, প্রথমে আস্তে আস্তে বাড়তে বাড়তে হঠাৎ করে এরকম ঝপাত করে কেন লাফ দিয়ে উপরে উঠে গেল। তো গ্রাফটার নেচার এরকম কেন, এটা আসলে খুব একটা অবভিয়াস কোশ্চেন যে গ্রাফটা আসলে এরকম কেন হবে। তো আমরা আসলে কিছুটা আগে অনুমান করতে পারছি যে তোমরা এই ব্যাপারে কিছুটা কৌতূহল দেখাবা যে আসলে গ্রাফটা এরকম কেন। সেই কারণে তোমাদের খেয়াল আছে কিনা যে আমরা আসলে আরো 1-2 সপ্তাহ আগে তোমাদেরকে গুগল ডকে একটা হোমওয়ার্ক টাইপের দিয়েছিলাম, যে 3টা পিএইচ ক্যালকুলেশনের ম্যাথ দিয়েছিলাম, এবং তোমরা ওই পিএইচ এর ক্যালকুলেশনটা করে সাবমিট করছিলা, যারা করছো আর কি, অনেকে 10-12 জনের মতো করছে আমি খেয়াল করছিলাম। তো সেই যে মানে টাস্কটা, এটা আসলে এই কাজটার কথা চিন্তা করে দেওয়া হয়েছিল। তো তোমরা যদি ওই শিটটা আর কি আবার আজকে ক্লাসের পর একটু খুলে দেখো, দেখবা যে ওখানে ওই জিনিসটাই দেওয়া ছিল যে 40 সেন্টিমিটার কিউব 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এইখানে ইনিশিয়ালি যে জারটা ছিল সেটা হচ্ছে 40 সেন্টিমিটার কিউব 0.1 মোলারের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন ছিল। তুমি তো বেজ আসলে 0 থেকে অ্যাড করা শুরু করবা, 0 1 2 3 4 5 6 7 8 করে যোগ করা শুরু করবা। তো দেখো, এই বিভিন্ন লেয়ারে যখন তুমি ধরো এখানে 10 সেন্টিমিটার কিউব
0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, তখন তো এটার এই সলিউশনটা একটা মিক্সড সলিউশনটার একটা পিএইচ আছে, সেই পিএইচটা তো আমাদের ক্যালকুলেট করতে পারতে হবে। তো আমরা সবাই যেহেতু ফার্স্ট পার্টে ফোর্থ চ্যাপ্টারটা পড়ে ফেলছি, তার মানে এই পিএইচ গুলা কিন্তু আমরা এখন ক্যালকুলেট করতে পারি বা পারবো। তো পিএইচ যদি আমরা ক্যালকুলেট করতে পারি, সেই পিএইচটা আমাদের বের করতে হবে। পিএইচটাকে বের করে এই গ্রাফে কিন্তু এই পয়েন্টটা নিতে হবে। যেমন দেখো, তুমি যদি 10 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ক্যালকুলেশনটা করো, তোমরা ওই যে সাবমিট করছিলা, এই পিএইচটা হচ্ছে 1.22 আসে। তো আমরা এই 1.22 এটাকে হচ্ছে এখানে প্লট করলাম। এইভাবে আমরা বিভিন্ন বেইজের ভলিউমের জন্য, মানে বেইজের ভলিউমটাকে আমরা চেঞ্জ করে করে দেখব। চেঞ্জ করব বলতে, এটা যেহেতু এক্স এক্সিসের দিকে, তার মানে মিন করতেছে যে বুরেট থেকে কন্টিনিউয়াসলি আমরা এই সলিউশনটা অ্যাড করতেছি। তো সলিউশন অ্যাড করতেছি মানে এটার ভলিউম কন্টিনিউয়াসলি বাড়তেছে, 10, 15, 20, 25, 26, 27 করে বাড়তেছে। তো প্রত্যেকটা ভলিউমের জন্য আমরা একবার করে কিন্তু এই মিক্সড সলিউশনটার পিএইচ কিন্তু বের করতে পারি। একটু বড় সড়ো ম্যাথ, হয়তো আমাদের আধা পেজ এক পেজ করে জায়গা যাবে, বাট আমরা কেপাবল, মানে আমরা এটা করতে পারবো। তো আমরা যদি করি, আমরা তোমাদেরকে ম্যাথে বোধহয় 10 সেন্টিমিটার কিউব এটা বের করতে বলছিলাম, আর একেবারে এই দিকে বোধহয় কোনো একটা ভ্যালু লাইক 40.01 এরকম বোধহয় একটা বের করতে বলছিলাম, বা 39.9 এরকম বোধহয় একটা বের করতে বলছিলাম। এরকম র্যান্ডমলি 3টা পয়েন্ট আমরা তোমাদেরকে বের করতে বলছিলাম। তো দেখো, এইখানে হাজারিনাক স্যারের বইতে একটা ভালো কাজ করছে, যে উনি পুরো একটা ফুল ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, যে একেবারে জিরো থেকে স্টার্ট করে তুমি যদি একেবারে 60 সেন্টিমিটার কিউব পর্যন্ত যোগ করো, তাহলে পিএইচ এর চেঞ্জটা কেমন হয়। তার মানে এই গ্রাফটা এরকম কেন, এইটার হয়তো একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন থাকতে পারে, যে এটা চেহারাটা এরকম কেন আসছে, বাট সেটা তো আমরা পরে আসতেছি। আগে দেখো যে তুমি নিজে এই গ্রাফটা জেনারেট করতে পারার ক্যাপাবিলিটি রাখো কিনা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা তোমার পারতে হবে। এই গ্রাফটার নেচার এরকম কেন, এই এক্সপ্লেনেশন তুমি যদি নাও জানো, তাতেও যেন তোমার কোনো প্রবলেম না হয়। তুমি বলবা যে তুমি মেশিনের মতো এরকম 30 বার হচ্ছে পিএইচ ক্যালকুলেট করছো, এরপর তুমি পিএইচ এর পয়েন্টগুলোকে সিম্পলি গ্রাফের মধ্যে বসাই দিছো। এখন তুমি চাইলে এই পিএইচ এর ভ্যালুগুলো দেখো, এই যে 1, 2, 3, 3, 4, তারপরে কিন্তু লাফ দিয়ে 7 উঠে গেছে, 7 থেকে লাফ দিয়ে 9, 10, 11, 12, এই পয়েন্টগুলাই কিন্তু এইখানে একটার পর একটা প্লট করা আছে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটার অরিজিন, মানে গ্রাফটা আসলো থেকে, আমরা অরিজিনটা তোমাকে বলতে পারলাম। এটা সিম্পল হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করে আসছে। কি ক্যালকুলেশন করে আসছে, যে 40 সেন্টিমিটার কিউব 0.1 মোলার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন, এটার মধ্যে আমরা বিভিন্ন ভলিউমের বেস একবার একবার করে অ্যাড করতেছি, এবং অ্যাকর্ডিংলি তার পিএইচ এর ভ্যালুগুলো বের করে করে আমরা গ্রাফের মধ্যে প্লট করতেছি। দেখো, আমরা তোমাদেরকে কি বলছিলাম, যে যখন সব অ্যাসিড সব বেস দ্বারা নিউট্রালাইজ হয়ে যায়, তখন তার পিএইচ কত হয়। দেখো, এই ভ্যালুটাও কিন্তু এইখানে একটা জায়গায় ক্যাপচার করা আছে। এই যে তুমি 40 সেন্টিমিটার কিউব 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি 40 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তখন আমাদের টাইট্রেশনের রুল বলে অ্যাসিড আর বেস একটা আরেকটাকে কমপ্লিটলি ক্যান্সেলেশন করতে পারে। তখন দেখো এই সলিউশনটার পিএইচ কত আসছিল, এটা কিন্তু এমনি এমনি লিখে দেয় না, এটা কিন্তু ক্যালকুলেশন করে ম্যাথ করে তারপরেই লিখছে। ঠিক আছে, তাহলে এই 40 সেন্টিমিটার কিউবের সময় কিন্তু আমাদের রিয়াকশনটা আসলে শেষ। এরপর এই 40 থেকে শুরু করে আমরা যে 60 পর্যন্ত অ্যাড করছি, এটা জাস্ট আমরা অ্যাড করতে চাইছি, তাই আমরা অ্যাড করে গেছি। ঠিক আছে, তার মানে এই যে আমরা তোমাদেরকে গতদিনও অনেকগুলো গ্রাফ দেখাইছিলাম, হয়তো তোমাদের খেয়াল আছে 3-4 রকমের গ্রাফ। তো সেই গ্রাফগুলার বোধহয় তোমাদের মানে এখন বুঝতে পারছো যে গ্রাফগুলা কিভাবে জেনারেট করা হয়েছে, গ্রাফগুলার চেহারা এরকম কেন জিজ্ঞাসা করলেই তুমি জাস্ট যেন বুঝতে পারো যে আসলে কি মেথড বা কি প্রসেস ফলো করে তারপরে আমরা এই গ্রাফটা পাচ্ছি। এখন তুমি যদি বলো যে ভাই ম্যাথমেটিক্যাল পার্ট আমরা বুঝতে পারছি যে কিভাবে এই গ্রাফটা জেনারেট করা হয়েছে বা আমরা কিভাবে করব, কিন্তু মানে কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশন আছে কিনা যে গ্রাফটা এরকম কেন হইলো। তো এইটার একটা এক্সপ্লেনেশন আছে, দেখো আমরা তোমাকে বলে রাখতেছি, এটা যতটুকু তুমি রিলেট করতে পারো। সেটা হচ্ছে, যখন ইনিশিয়ালি তোমার কাছে খুবই স্ট্রং একটা অ্যাসিড ছিল একটা জারের মধ্যে, ওটার পিএইচ অবভিয়াসলি অনেক কম হবে। যেমন এইখানে তুমি প্রথমে যে 1.5 টাইপের একটা পিএইচ পাচ্ছিলা, এরপর চিন্তা করো তুমি এটার মধ্যে একটু একটু করে বেজ অ্যাড করতেছো, তার মানে একটু একটু করে যেহেতু বেজ অ্যাড করতেছো, অনেক সময় ধরে, একটা লম্বা সময় ধরে কি হবে, অ্যাসিডের অ্যামাউন্টটা থাকবে বেশি, বেজের অ্যামাউন্টটা থাকবে হচ্ছে কম। এই কারণে দেখো প্রথম দিকে কিন্তু পিএইচ সবসময় সাথের কমই ছিল, তাই না। এরপর দেখো তুমি এইখানে ভলিউমগুলোর দিকে তাকায় যদি চিন্তা করো, আরো ভালো বুঝতে পারবা যে যখন তোমার অ্যাসিডটা বেজ দ্বারা অলমোস্ট নিউট্রালাইজ হয়ে গেছে, তখন এই পিএইচ তো ধরো 7-এর দিকে অ্যাপ্রোচ করতেছে, যেহেতু স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের মানে তোমার এন্ড পয়েন্টটা হচ্ছে 7-এর কাছাকাছি। এটা কিন্তু আমরা তোমাদেরকে গতদিন এক্সপ্লেন করে দিছিলাম যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হলে যে এদের যে কম্বিনেশনটা বা যে সল্ট আর ওয়াটারটা প্রডিউস হয়, সেটার পিএইচ যে 7-এর কাছাকাছি হয়। এবার চিন্তা করো এই সলিউশনটার পিএইচ ধরো 7 হয়ে গেল, যখন সব অ্যাসিড
সব বেস দ্বারা নিউট্রালাইজ হয়ে গেল। এরপরে তুমি যদি আর এক্সট্রা ধরো 2 ফোঁটা বা 3 ড্রপ বেস এটার মধ্যে দিলা, একটা স্ট্রং বেস, তাহলে বলো তো আমাদের টাইট্রেশন বা নিউট্রালাইজেশনের কনসেপ্ট কি বলে? নিউট্রালাইজেশনের পরে তুমি যদি এই জাস্ট 1-2 ড্রপস অফ স্ট্রং বেস এই সলিউশনটা অ্যাড করো, তাহলে 1-2 ড্রপ অফ বেসের জন্য পুরা সলিউশনটাকে একটা স্ট্রং বেসিক সলিউশনে কনভার্ট হয়ে যাবে। বুঝতেছো? এইটা হচ্ছে সেই কারণটা যেই কারণে হঠাৎ করে এখান থেকে একটা লম্বা জাম্প দিয়ে ফেলছে। তুমি দেখবা যে এক্স এক্সিসের দিকে তুমি কিন্তু ভলিউম কতটুকু করে অ্যাড করতেছো এটাকে প্লট করছো। তুমি এখানে দেখবা যে 7 এইটা ধরো যেই ভলিউমে ছিল, তুমি যদি চিন্তা করো যে 9 কিন্তু মোরলেস সে একই ভলিউমের উপরেই ছিল, তুমি কিন্তু এক্সট্রা কতটুকু বেস, মানে আমরা যদি বলি যে তুমি পিএইচ 7 থেকে 9 নিয়ে গেছো, তাহলে 7 থেকে 9 নিতে গেলে কি করতে হবে? এইখানে যেই পরিমাণ বেস আছে তার মধ্যে আরো কিছু এক্সট্রা ড্রপ অ্যাড করলে তারপরে তুমি 9 পিএইচ এ রিচ করবা বা পৌঁছাবা। তাহলে তোমাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে 7 পিএইচ এ তোমার যতটুকু বেস তুমি দিছো, এক্সট্রা কতটুকু বেস অ্যাড করলে তুমি 9 পিএইচ পাবা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। গ্রাফে তুমি দেখবা যে এই ভলিউমটা কিন্তু খুঁজে পেতে তোমার অনেক কষ্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি বেস আসলে খুবই কম অ্যাড করলেও হবে, জাস্ট 1 ড্রপ বা 2 ড্রপ বেস তুমি অ্যাড করবা। তাহলে 1 ড্রপ বা 2 ড্রপ বেসের ভলিউম তো আসলে মেজার করা খুব সোজা কথা না, যে এটা আসলে মিলিলিটারের ইউনিটে কত মিলিলিটার হবে। তার মানে দেখো ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা, যে তুমি 7 পিএইচ এ আসো, তুমি 9 পিএইচ এ যেতে চাইলে তোমাকে এক্সট্রা বেস অ্যাড করতে হবে। আমরা জানতে চাচ্ছি যে কতটুকু বেস আসলে অ্যাড করতে হবে, এই বেসটার ভলিউম কত। তো তুমি কি করলা? তুমি হচ্ছে গ্রাফের দিকে তাকাইলা। গ্রাফের দিকে তাকালে তুমি আরো কনফিউজড হয়ে যাবা, কারণ আমরা এটাই বলতেছি যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন বলে যে 7 পিএইচ এ থাকার সময় তার যতটুকু বেস এর মধ্যে ছিল, এই যে 40 সেন্টিমিটার কিউব ধরো ছিল, তুমি এর মধ্যে মাত্র ধরো 1 ড্রপ যোগ করলা বেস, তখন ধরো এটার ভলিউম হইলো এইটা 40.01। এইটার জন্য দেখো 7 থেকে 1 লাফ দিয়ে কিন্তু পিএইচটা 9 হয়ে গেছে। তাহলে তুমি 40-র বিন্দু যদি বলো এই বিন্দুটা, তাহলে 40.01 তো তুমি আসলে এখানে মার্ক করতে তোমার কষ্ট হবে, ঠিক একদম এই পয়েন্টটার কাছাকাছি যেই পড়বে। তার মানে দেখো এক্স এক্সিসে কিন্তু এটার তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়াই এক্সিসে কিন্তু ততক্ষণে 7 থেকে লাফ দিয়ে সে একেবারে কিন্তু 9 পর্যন্ত চলে গেছে। ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে তোমার বুঝতে পারতে হবে, কারণ প্র্যাকটিক্যালি ওখানে কি হচ্ছে যে একটা নিউট্রাল সলিউশনে তুমি 1 ড্রপ অফ স্ট্রং বেস দিছো, সেই 1 ড্রপ অফ বেসের কারণে এটা কিন্তু এখন একটা কমপ্লিটলি স্ট্রং বেসিক সলিউশনে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং সে অ্যাকর্ডিংলি তার একটা পিএইচ দেখাচ্ছে 9 বা 9.5-এর মতো। ঠিক আছে? সবাই তাহলে ফলো করতে পারতেছো? মানে আমরা যখন একটা গ্রাফ তোমাকে দেখাবো তখন তোমাকে এই জিনিসপত্রগুলো হচ্ছে খেয়াল করতে হবে, যে তুমি কতটুকু বেস অ্যাড করলে বা কতটুকু অ্যাসিড অ্যাড করলে পিএইচটা কতটুকু করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তাহলে সবাই মোটামুটি বুঝতে পারতেছো? মানে আমরা তোমাকে যা যা বলতেছি আমরা তোমাকে এখনো অ্যাকচুয়াল কোনো প্রবলেম সলভ করতে দেই নাই, আমরা তোমাকে শুধু বেসিকগুলি বলে যাচ্ছি। যখন আমরা অ্যাকচুয়াল একটা প্রবলেম সলভ করতে আসবো তখন যেন তোমরা এই অ্যান্সারগুলো ঠিকঠাক মতো দিতে পারো। তো চলো আমরা ফার্স্ট একটা প্রবলেম। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করবা? বলো। হ্যাঁ, হ্যাঁ। আপনি গতকাল ক্লাসে বলেছিলেন যে ইন্ডিকেটরটা মানে হ্যাঁ। একদম যেখানে প্রশমন বিন্দুতেই হ্যাঁ। হবে ওই পিএইচ এর মানের সমান হইতে হবে। হ্যাঁ। এটা কেন? এটার এক্সপ্লেনেশনটা কি? হ্যাঁ। হ্যাঁ, এটার এক্সপ্লেনেশনটা আমরা তোমাকে দিব, এখনই দিচ্ছি। এটার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল কেস নেই, তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবা, যে আসলে আমরা কিছু কথা হয়তো গতদিন বলছি, এক্সপ্লেন করার সুযোগ হয় নাই, আজকে আমরা যেন পুরো জিনিসটা বুঝতে পারি। এখন তোমরা এইখানে স্ক্রিনে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এটা একটা টাইট্রেশনের গ্রাফ। আমরা আপাতত এর চেয়ে বেশি কিছু না বলি, কিন্তু আমি আসলে একটা উইয়ার্ড কাজ করে ফেলছি, আমি একটা হেডলাইন দিয়ে রাখছি। তো তুমি হেডলাইনটা আপাতত তোমরা সবাই ইগনোর করো, সবাই গ্রাফের দিকে ফোকাস করো। আচ্ছা, ইভেন তুমি ধরো হেডলাইনটাও নিলা, তারপর আমরা দেখি তোমাকে কোনো একটা কোশ্চেন করা যায় কিনা। এখানে একটা স্ট্রং এসিড স্ট্রং বেজের গ্রাফ আঁকা আছে আমরা বলতেছি। তাহলে ফার্স্ট কথা তোমরা একটু নিজেরা দেখো তো চেক করে, এটা তুমি একমত কিনা এটার সাথে, যেটা একটা স্ট্রং এসিড বা স্ট্রং বেজের গ্রাফ কিনা। দেখো পয়েন্ট যখন জিরোতে তখন এই সলিউশনটার পিএইচ দেখাচ্ছে অলমোস্ট 13 বা 14 এর মাঝামাঝি। তাহলে দেখো 13-14 এর কাছাকাছি যদি যায় তাহলে আমরা কি বলবো? ইনিশিয়ালি এখানে একটা কি সলিউশন ছিল? একটা বেসিক সলিউশন ছিল। সবাই দেখো যে কথাবার্তাগুলো ফলো করতে পারতেছো কিনা। ইনিশিয়ালি একটা বেসিক সলিউশন ছিল এবং পিএইচ 13-14 বলে এটা একটা স্ট্রং বেস ছিল। টাইট্রেশন শেষ টেস্ট হয়ে যখন সব রিয়াকশন শেষ তখন আমরা দেখতেছি ফাইনালি এটার পিএইচ কোথায় আসতেছে দেখো তো, 0 থেকে 1-এর মধ্যে বা 1-এর কাছাকাছি। তাহলে শেষ পর্যন্ত যখন এসিড বেশি হয়ে যায় সলিউশনে তখন তার পিএইচ হয় 1 থেকে 2-র মধ্যে। এইটা ইন্ডিকেট করে এইখানে একটা স্ট্রং এসিড অ্যাড করা হচ্ছিল।
তাহলে আমরা একমত হলাম যে এই গ্রাফটা একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের টাইট্রেশন ইন্ডিকেট করতেছে, নির্দেশ করতেছে। এবং এখানে কিসের মধ্যে কি অ্যাড করা হচ্ছে, অ্যাসিডের মধ্যে বেস নাকি বেজের মধ্যে অ্যাসিড? অ্যান্সার হচ্ছে ইনিশিয়ালি এখানে একটা বেসিক সলিউশন ছিল, আর এইটার মধ্যে আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাসিড অ্যাড করতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে গ্রাফের প্লটিং, এবং আমি যে যথারীতি এইখানে হচ্ছে হাইড করে রাখার চেষ্টা করছিলাম যে আমরা কিসের ভলিউম অ্যাড করতেছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এইখানে আমরা কি অ্যাড করছি বলো তো, অ্যাসিড অ্যাড করছি। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে আমাদের এখানে পরের পয়েন্ট যেটা, যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি হয় তার এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্ট পয়েন্ট সেটা কোথায় থাকে, এটার আমরা আজকে এক্সপ্লেন করব না, এটা আমরা একবারে বলে দিচ্ছি। তোমরা যদি কেউ বুঝতে না পারো তোমরা আমাদেরকে এটা জানাও। আমরা কিন্তু গত লেকচারে এটা ডিসকাস করছিলাম যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি হয় এটার ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে অলমোস্ট 7 বা ইকুয়াল টু 7 হয়। দেখো আমরা কিন্তু গ্রাফে এই পয়েন্টটা প্লট করে রাখছি, এই যে, এবং মার্কও করা আছে যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা। তার মানে পার্টিকুলার এই টাইট্রেশনটা কিন্তু সব টাইট্রেশনে হবে না, এই টাইট্রেশনে আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে 7। ঠিক আছে, এই পর্যন্ত ডান। এবার আসো যে আমাদের ইন্ডিকেটরের রোলটা আসলে কোথায়, এবং আমরা কেন বলতেছিলাম যে বেস্ট ইন্ডিকেটর হচ্ছে তারা যারা হচ্ছে আমাদের এই পিএইচ রেঞ্জটা যেন এই ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে ক্যারি করে, এটা কেন আমরা বলতেছিলাম। চিন্তা করো ফেনফথ্যালিন, ফেনফথ্যালিনের কালার রেঞ্জ আমরা কত জানি, 8 থেকে 10। তোমরা কিন্তু অ্যাটলিস্ট 2-3টা ইন্ডিকেটরের কালার রেঞ্জ মুখস্থ করে রাখো। ঠিক আছে, আমরা তোমাদেরকে একবার দেখাই নিয়ে আসতেছি। এই যে দেখো, এই হচ্ছে আমাদের ফেনফথ্যালিন, ফেনোসেলিনের কালার রেঞ্জটা কত, এই যে 8.3 থেকে 10। এবং এটা কালার চেঞ্জ দেখো, এটা কালারলেস থেকে পিঙ্ক কালারে হচ্ছে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস একটু খেয়াল রাখো। 8.3 থেকে 10 হচ্ছে এটার পিএইচ রেঞ্জ, এবং এটা কালারলেস থেকে পিঙ্ক হয়। দেখো আমরা পুরো টাইট্রেশনের জার্নিটা তোমাকে একটু একটু করে বলতেছি, তুমি পুরো জিনিসটা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে খেয়াল করার চেষ্টা করো এখানে আসলে হচ্ছেটা কি। আমাদের কাছে ইনিশিয়ালি একটা ক্ষারের বা বেসিক সলিউশনের জার আছে, আমরা এটার মধ্যে একটু একটু করে এসিড ঢালা শুরু করলাম, এবং এইখানে ফেনফথ্যালিন ধরো ইন্ডিকেটরটা ইউজ করা আছে। তাহলে চিন্তা করো তো, ফেনফথ্যালিনটা যখন এই সলিউশনে আসবে তখন এই সলিউশনটা অলরেডি কেমন সলিউশন, বেসিক সলিউশন, এটার পিএইচ অনেক বেশি থাকবে তখন। তাহলে আমরা তো জানি 8 থেকে 10, তাহলে এটার হায়ার পিএইচ এর উপরে এই কালারটা ছিল হচ্ছে পিঙ্ক, দেখো এই পাশের কালারটা ছিল হচ্ছে কালারলেস। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো, যখন আমরা ফেনফথ্যালিনটাকে এই বাটির মধ্যে বা জারের মধ্যে দিব, সে তো প্রথমে একটা বেসিক সলিউশনের মধ্যে এসে পড়বে। বেসিক সলিউশনের মধ্যে এসে যদি পড়ে, তার প্রথমে কোন কালারটা শো করা উচিত, এই যে হায়ার পিএইচ এর যে কালারটা, পিঙ্ক কালারটা শো করা উচিত। তাহলে চিন্তা করো অলরেডি ফেনফথ্যালিনটা পিঙ্ক কালারে আছে। এখন তুমি কি করছো, তুমি এটার মধ্যে আস্তে আস্তে এসিড অ্যাড করা শুরু করলা। তাহলে দেখো তো জার্নিটা শুরুতে সে 13 টাইপের একটা পিএইচ এ ছিল, তুমি আস্তে আস্তে এসিড অ্যাড করা স্টার্ট করলা, এবং দেখো তার পিএইচ কিন্তু খুব আস্তে আস্তে কমতে শুরু করতেছে। আমরা কি জানি এসিড অ্যাড করলে পিএইচ কমে, এই যে দেখো পিএইচ কমতেছে। পিএইচ কমতে কমতে দেখো, আমরা যদি তোমাকে বলি যে এই পিএইচটা কত, এই যে ধরো এই পিএইচটা, আমরা এখান থেকে ধরো একটা লম্ব এঁকে দিলাম, পারপেন্ডিকুলার লাইন যদি আঁকি, এটা এখানে কাট করে, ধরো এটা হচ্ছে 12 পয়েন্ট সামথিং। আমরা যদি বলি এই যে 14-এর কাছাকাছি পিএইচ, এখান থেকে যদি 12 পিএইচ এসে আসে, তাহলে এক্সট্রা কতটুকু অ্যাসিড আসলে এই জারটার মধ্যে অ্যাড করা হয়েছিল, কতটুকু। তুমি এইখান থেকে আবার একটা পারপেন্ডিকুলার লাইন আঁকো, এই লাইনটা ধরো এইখানে এসে কাট করে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা যদি এই এতটুকু পরিমাণ অ্যাসিড এই সলিউশনে অ্যাড করি, তখন এই সলিউশনটার পিএইচ 14 থেকে যাত্রা শুরু করে এটা এরকম 12 পয়েন্ট সামথিং এ এসে থামে। এবার আমরা কি করলাম, আরো আস্তে আস্তে আমরা অ্যাসিড অ্যাড করা শুরু করলাম, তখন কি হলো, এই যে এই লাইন বরাবর আস্তে আস্তে আমাদের পিএইচটা হচ্ছে নামতে থাকলো। এখন চিন্তা করো, দেখো একটু মনোযোগ দিয়ে শুনো, আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে 7-এ, সবাই দেখতে পাচ্ছ যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হচ্ছে এইখানে। তাহলে আমরা কি আশা করব, রিঅ্যাকশনটা আমরা কখন স্টপ করে দিব, যখন এই মিক্সড সলিউশনের পিএইচটা কোথায় আসবে, 7-এ আসবে। তাহলে চিন্তা করো, পয়েন্টটা খেয়াল রাখো যে 7-এ যখন আসবে, তখন আমরা জানি আমাদের রিঅ্যাকশনটা স্টপ করতে হবে। এটা হচ্ছে আমরা পিএইচ এর রেসপেক্টে বললাম। ঠিক আছে, পিএইচ যখন 7-এ আসবে তখন আমাদের রিঅ্যাকশন স্টপ করতে হবে। কিন্তু পিএইচ তো আর আমরা খালি চোখে দেখতে পাই না, খালি চোখে দেখার জন্য আমরা কি তৈরি করে রাখছি, ইন্ডিকেটর। ইন্ডিকেটরের কাজ হচ্ছে কালার চেঞ্জ করে আমাদেরকে অ্যালার্ট করা যে ভাই এখন তোমরা রিঅ্যাকশন অফ করে দাও।
তাহলে ইন্ডিকেটরের রেসপেক্টে যদি আমরা উপরের লাইনটাই যে এটাকে বলতে চাই, তাহলে কি বলতে হবে? ইন্ডিকেটর যখন কালার চেঞ্জ করে, কালার চেঞ্জ করলে রিয়াকশন স্টপ করতে হয়। তাহলে এখন দেখো, এই দুইটা লাইন তোমরা যদি ঠিকমতো ফলো করতে পারো, তাহলে এখন তোমাদের অনেক কিছু বুঝতে পারা উচিত। অ্যাকচুয়াল নলেজ হচ্ছে এই টাইট্রেশনের জন্য পিএইচ যখন 7 হবে তখন আমরা বুঝবো যে আমাদের রিয়াকশন শেষ, আমরা তখন রিয়াকশন স্টপ করে দিতে চাইবো। কিন্তু পিএইচ যেহেতু আমরা চোখে দেখে বুঝতে পারবো না, সেই কারণে এই কথাটাকে আমরা ফলো করি হচ্ছে এইভাবে, যে ইন্ডিকেটর যখন কালার চেঞ্জ করে আমরা ফিল করি তখন হচ্ছে আমাদের রিয়াকশনটা স্টপ করতে হবে। এখন চিন্তা করো তো এই দুইটা কথা সিনোনিমাস হইলো কিনা। তুমি ফেনোফথ্যালিন এই নির্দেশকটা বা ইন্ডিকেটরটা দিয়ে রাখছো সলিউশনের মধ্যে। এই ইন্ডিকেটরটা কখন কালার চেঞ্জ করা শুরু করে? দেখো, সে যখন 10-এ আসছে, পিএইচটা 14 থেকে কমতে কমতে যখন 10-এ আসলো, সে ধরো কালার চেঞ্জ করে আস্তে আস্তে কিসের দিকে মুভ করা শুরু করলো বলো তো? ট্রানজিশন হয়ে কালারলেস হওয়ার দিকে শুরু করলো। এই পিএইচটা কত? এই নিচের পিএইচটা হচ্ছে 8 বা 8.3 সামথিং। তাহলে দেখো, 10 থেকে যখন সে পার করে 8 পার করে ফেললো, তখন কিন্তু ইন্ডিকেটরের কালার কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিকেটর কিন্তু পিঙ্ক কালার থেকে কোন কালারে চলে আসছে? কালারলেস কালারে চলে আসছে। তাহলে তোমার নলেজ কি বলে যে যখনই কালার চেঞ্জ হবে তখন রিঅ্যাকশন স্টপ করে দিতে হবে। তুমি কি করলা? যে এই জায়গাতে যখন তুমি কালারলেস কালার পাইছো, তুমি সাথে সাথে কি করলা? রিঅ্যাকশন স্টপ করে দিলা। তাহলে এখন চিন্তা করো তো তুমি, যে তুমি এই যে 8.3-তে এসে কালারলেস পাওয়ার পর পর তোমার নলেজ অনুযায়ী তুমি জানো যে ইন্ডিকেটর কালার চেঞ্জ করলে রিঅ্যাকশন স্টপ করে দিতে হয়। তুমি রিঅ্যাকশনটাকে এই যে এইখানে হচ্ছে স্টপ করে দিলা, এই যে এই জায়গাটাতে। কিন্তু তোমার আসলে যাওয়ার দরকার ছিল কোথায়? তোমার কিন্তু পিএইচ 8.3-তে এই যে তুমি রিঅ্যাকশনটাকে স্টপ করে দিছো, এই কাজটা কি ঠিক হয়েছে? অ্যান্সার হচ্ছে না। তোমার কোন পর্যন্ত ওয়েট করা দরকার ছিল? পিএইচ 7 পর্যন্ত ওয়েট করা দরকার ছিল। তাহলে দেখো, বুঝতে পারতেছো কিনা যে এই সমস্যাটা আসলে কেন হইলো? আমাদের যেই জায়গা পর্যন্ত যাওয়া দরকার ছিল তার আগেই যে আমরা রিঅ্যাকশনটাকে স্টপ করে দিলাম, এই মানে কনফিউশনটা, মানে এই গ্যাপটা কেন হইলো? গ্যাপটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্ট হচ্ছে 7, আর ইন্ডিকেটরটা কালার চেঞ্জ করে 10 থেকে 8-এর মধ্যে। দেখো, এই 10 থেকে 8-এর কিন্তু এই 7 পয়েন্টটাকে কিন্তু ক্যারি করে না, এই কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। যদি আমরা দেখতাম যে ফেনোফথ্যালিন কালার চেঞ্জ করে ধরো 6 থেকে 8-এর মধ্যে, এক্সাম্পলের খাতিরে চিন্তা করো, যদিও ফেনোফথ্যালিন কাজটা করে না, একটা নতুন ইন্ডিকেটর চিন্তা করো যে এবিসি বা এক্স ওয়াই জেড একটা ইন্ডিকেটর, সে কালার চেঞ্জ করে 6 থেকে 8-এর মধ্যে, তখন দেখো তো আমাদের এই প্রবলেমটা হইতো কিনা? তখন কিন্তু এই প্রবলেমটা হইতো না। 6 থেকে 8 মানে ধরো এরকম একটা জায়গা। ঠিক আছে, আমরা মনে হয় এই ডায়াগ্রামটা অনেক কেওটিক করে ফেলছি। আমরা তোমার জন্য একটা নতুন ডায়াগ্রামে নিয়ে জিনিসটা বলি, দেখো তোমরা কিছুটা বুঝতে পারো কিনা। দেখো, প্রথমে একটা জিনিস চিন্তা করো যে ফেনোফথ্যালিন ইউজ করলে যে ঝামেলা, সেটা বুঝতে পারছো কিনা? ফেনোফথ্যালিন কালার চেঞ্জ করে ফেলতেছে হচ্ছে 10 থেকে 8.3-এর মধ্যে। 8.3-এর পরে এই যে এটা হচ্ছে আমাদের 8.3 পয়েন্ট, এটার পর কিন্তু সে অ্যাবসলিউটলি কালারলেস। তুমি কি করছো? এইখানে তোমার রিঅ্যাকশনটা স্টপ করে দিয়েছো, যে রিঅ্যাকশনটা এইখানে স্টপ হয়ে গেছে, স্টপ। বাট তোমার যাওয়া দরকার ছিল কোন পয়েন্ট পর্যন্ত? এই পয়েন্ট পর্যন্ত। এই যে এতটুকু জায়গা ঘাটতি থাকতেছে, এটাকে আমরা বলতেছি একটা ভুল হচ্ছে, এরকম মানে মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে আর কি, যে আমাদের রিঅ্যাকশন থামানোর কথা ছিল ইকুইভ্যালেন্ট পয়েন্টে, বাট ইন্ডিকেটর তোমার একটু কনফিউজ করে ফেলছে, তুমি আগে রিঅ্যাকশন স্টপ করে দিছো। এখন আমরা বলতেছি যে আবার দেখো মিথাইল অরেঞ্জ, তোমরা একবারে মিথাইল অরেঞ্জটার কথা চিন্তা করো, এই হচ্ছে মিথাইল অরেঞ্জ। এটার পিএইচ রেঞ্জ কত? এটা ধরো মোরলেস 4 থেকে 3-এর মতো হচ্ছে এটার পিএইচ রেঞ্জ। তাহলে চিন্তা করো এখানে কি হবে? 14 থেকে সে জার্নি শুরু করলো, করতে করতে সে দেখো 7 পয়েন্ট পার হয়ে চলে গেছে, কিন্তু তার মানে রিঅ্যাকশন কিন্তু টেকনিক্যালি শেষ হয়ে গেছে। কিন্তু তুমি মাথা মুন্ডু কিছুই বুঝো নাই, কারণ তোমার ইন্ডিকেটর কিন্তু তখনও কালার চেঞ্জ করা শুরু করে নাই। ইন্ডিকেটর কালার চেঞ্জ করা শুরু করছে কোন জায়গাতে? এই যে এই 4-এ আসার পরে, 4 থেকে 3-এর মধ্যে কালার চেঞ্জ করে সে দেখো ইয়েলো থেকে রেড হয়ে গেছে। যখন রেড হয়ে গেছে তখন তুমি পিএইচ 3-তে আসো, তখন তুমি কি করছো? এই রিঅ্যাকশন স্টপ করে দিছো। তার মানে দেখো, তুমি রিঅ্যাকশন স্টপ করছো এই জায়গাতে, আর রিঅ্যাকশন আসলে শেষ হয়েছে হচ্ছে পিএইচ 7-এর জায়গাটাতে। বুঝতে পারতেছো? তাহলে এই যে মিথাইল অরেঞ্জ তুমি ইউজ করলা, সেটা ইউজ করলেও কিন্তু তুমি আসলে কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছ না, একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এবং এই গ্যাপটা কেন হচ্ছে, এটা কি কিছুটা ফিল করতে পারতেছো? এই গ্যাপটা হচ্ছে মেইনলি যে আমাদের এই পিএইচ রেঞ্জটা আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে ক্যারি করতেছে না। এখন চিন্তা করো তো এই প্রবলেমের সলিউশনটা কিছুটা এরকম হইতে পারে কিনা,
যে আমরা এক্স ওয়াই জেড এই নামের ধরো একটা ইন্ডিকেটর আবিষ্কার করলাম, যে ইন্ডিকেটরটা কালার চেঞ্জ করে 6 থেকে 8-এর মধ্যে। তাহলে দেখো দেখো আমরা তোমাকে আবার একটা ফ্রেশ গ্রাফ নিয়ে দেখাই, বাট আমাদের মনে হচ্ছে এই জিনিসটা তোমার আসলে খুব ক্লিয়ারলি বোঝা উচিত। দেখো আমরা এক্স ওয়াই জেড একটা ইন্ডিকেটর আবিষ্কার করলাম যেটা 6 থেকে 8-এর মধ্যে কালার চেঞ্জ করে। এবার দেখো তো 6 কোথায় আর 8 কোথায়? এই হচ্ছে 6, এই হচ্ছে 8। তাহলে বলো তো এই ইন্ডিকেটরটা যদি আমরা ইউজ করতাম তাহলে পিএইচ যখন 14 থেকে জার্নি শুরু করে কমতে কমতে যখন সে 8-এ আসলো তখন তার কালার চেঞ্জ হওয়া শুরু হইলো। এই কালার চেঞ্জ হওয়া শুরু হচ্ছে দেখে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের রিয়াকশন স্টপ করে দিলাম। স্টপ করতে করতে ধরো সে 8 থেকে কমে 7 পর্যন্ত আসলো, বা 7-এর খুব কাছাকাছি একটা জায়গা পর্যন্ত আসলো। তখন কিন্তু আমরা ক্লেম করতে পারতাম যে আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্ট বা যেখানে রিয়াকশনটা শেষ হওয়ার কথা আমরা ঠিক ওখানেই হচ্ছে রিয়াকশনটাকে স্টপ করতে পারতেছি। ঠিক আছে, অতএব সবাই একটু দেখো এই পয়েন্টটা এতক্ষণ ধরে আমরা তোমাকে যেই কথাটা বললাম এটা বুঝছো কিনা। নাফিস ফুয়াদ দেখো ঘটনা বুঝছো কিনা, যে কেন আমরা বলতেছিলাম যে ইন্ডিকেটর রেঞ্জের উচিত যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে ক্যারি করা। কারণ যদি সে পয়েন্টটা ক্যারি না করে তখন হয় রিয়াকশন স্টপ হওয়ার আগেই আমরা চাবি বন্ধ করে দিব, রিয়াকশন স্টপ করে দিব, অথবা উল্টাটা হবে রিয়াকশন স্টপ হয়ে গেছে আরো ধরো 5 মিলি সেকেন্ড আগে বা 10 মিলি সেকেন্ড আগে, আমরা বুঝতেই পারবো না, আমরা চাবি বন্ধ করবো আর একটু পরে। ঠিক আছে, তোমরা সবাই একটু দেখো তো মানে ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত তোমাকে যেই নলেজটা দেওয়ার চেষ্টা করলাম সেই নলেজটার কাহিনী হচ্ছে যে আসলে ইন্ডিকেটরের যে পিএইচ রেঞ্জটা এটা খুব সেনসিটিভ। এই পিএইচ রেঞ্জ দিয়েই যেহেতু কালারটা চেঞ্জ হয়, আমরা তো কালার চেঞ্জ দেখি রিয়াকশন স্টপ করে দিই। তাহলে আমাদের উচিত হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা যেখানে সেখানে রিয়াকশনটাকে স্টপ করা। তাহলে এই কারণে আমাদের দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা কোথায় আর পিএইচ রেঞ্জ ইন্ডিকেটরের কোথায়। এই দুইটা যদি কোইনসাইড না করে, এক জায়গায় যদি না আসে, তখন অবভিয়াসলি কিন্তু দেখে মনে হচ্ছে এখানে একটা ভুলভ্রান্তি থেকে যাওয়া উচিত। আমরা ওই যে মানে অনেকটা ওইরকম হয়ে যাচ্ছে আর কি, যে রিয়াকশন শেষ হওয়ার আগেই হয় রিয়াকশন স্টপ করে দিচ্ছি, অথবা রিয়াকশন হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে রিয়াকশন স্টপ করতেছি, টাইম মতো আমরা স্টপ করতে পারতেছি না। এই পর্যন্ত কি ঠিকঠাক বুঝতে পারতেছো সবাই? ঠিক আছে, নাফিস ফুয়াদ কি আসো আমাদের সাথে? ভাইয়া বুঝতে পারছো ঘটনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা যে ইনফরমেশন পাচ্ছি, হ্যাঁ সাদিদ বলছো যে 6 থেকে 8-এ আসলে তো সে 6-এ কালার চেঞ্জ করবে। ভাইয়া 6-এ কিন্তু কালার চেঞ্জ করবে না, 6-এর পরে কিন্তু সে পুরা নতুন কালারটাই ধারণ করবে। চেঞ্জটাই কিন্তু হওয়া শুরু হবে 6 থেকে 8-এর মধ্যে বা 8 থেকে 6-এর মধ্যে। ঠিক আছে, আর তুমি যদি আরো ভালো নিতে পারো কোনো ইন্ডিকেটর, যে ধরো ঠিক 6.5 থেকে 7.5-এর মধ্যে কালার চেঞ্জ করে, তাহলে তো আরো বেটার। বুঝছো, এটা নিয়ে সমস্যার কিছু নাই। সরি। আচ্ছা, আমাদের বোধহয় যে তোমাকে ডিসক্লেমার দেওয়ার সময় হয়েছে, আমাদের জুমের টাইম আউটের টাইম হয়ে গেছে আর কি। তো তোমরা একটু ধীরে সুস্থে, যাদের সুযোগ আছে তোমরা একটু ফেসবুক লাইভটাতে মুভ করার ট্রাই করো। আচ্ছা, এখন তাহলে দেখো এটার সলিউশন কি। তার মানে দেখো আমরা আমাদের পরিচিত যেই ইন্ডিকেটর গুলা ইউজ করলাম, এই যে ফেনোফথ্যালিন, দেখে মনে হচ্ছে ফেনোফথ্যালিনও ইফেক্টিভ হবে না। আবার মিথাইল অরেঞ্জ যেটা ইউজ করতেছি দেখে মনে হচ্ছে এইটাও আসলে ইফেক্টিভ হবে না। তাহলে আমরা আসলে এই টাইট্রেশনে ইউজ করব কোন জিনিসটা? ঠিক আছে, সবাই প্রবলেমটা আগে বোঝার চেষ্টা করো, দেন আমরা এটা সলিউশন খুঁজবো। যে আমরা এতক্ষণ ধরে তোমাকে যে জিনিসটা এক্সপ্লেন করলাম, যে ফেনোফথ্যালিনকে দেখে মনে হচ্ছে সে আগে থামায়, মানে আগে মানে রিয়াকশন হয় শেষ হবে একটু পরে, সে আমাদেরকে অ্যালার্ম দিয়ে দিছে একটু আগে, আমরা অ্যালার্ম দেখে বিক্রিয়া স্টপ করে ফেলছি। তখন রিয়াকশন শেষ হবে ধরো আরো একটু মানে হয়ে গেছে একটু আগে, আর আমাদের কাছে অ্যালার্ম আসছে একটু পরে। ঠিক আছে, অতএব আমরা রিয়াকশন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে হয়তো রিয়াকশনটা স্টপ করতেছি, তো দুইটার কোনোটাকে আমাদের কাছে খুব সুইটেবল মনে হচ্ছে না। আমরা বরং একটা ইমাজিনারি ইন্ডিকেটরের কথা বলতেছিলাম, যে যেটা খুবই শর্ট রেঞ্জ, একদম ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে ক্যারি করে, ওরকম একটা যদি আমরা ইন্ডিকেটর পাইতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো।
তো সেটা যেহেতু নাই, তা এখন আমরা করি কি সেটা তো জানতে হবে। ঠিক আছে, তো আমরা একটু টাইম নিচ্ছি। যারা আমাদের ওই যে জুমে ছিলা, তারা একটু ধীরে সুস্থে চলে আসো ফেসবুকে। তাহলে আমরা একটা সমাধান খুঁজতেছি যে আমরা তাহলে ইউজ করব কোনটা, মানে এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য কোন ইন্ডিকেটরটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, প্রপার ইন্ডিকেটর কোনটা হবে। আচ্ছা, এখন এইটার অ্যান্সার হিসাবে আমরা যেটা বলি, দেখো অ্যান্সারটা হচ্ছে ইন্টারেস্টিং, যে আমরা এই টাইট্রেশনটা সলভ করার জন্য আলটিমেটলি এই দুইটার যে কোনো ইন্ডিকেটরে ইউজ করতে পারি। ফেনোফথ্যালিন ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করি, মিথাইল অরেঞ্জ ইউজ করেও নাকি আমরা ঠিক রেজাল্ট পাই। মানে ফেনোফথ্যালিন এবং মিথাইল অরেঞ্জ দেখে মনে হচ্ছিল দুইটাই ভুল রেজাল্ট দিবে, বাট প্র্যাকটিক্যালি যেটা হয় আমরা দেখি যে দুইটাই আসলে ঠিক রেজাল্ট দেয়। এখন এই অদ্ভুত ব্যাপারটা হচ্ছে তোমাকে লাস্ট ক্লিয়ার করতে হবে, যে এই মাত্র এতক্ষণ ধরে আমরা শুনলাম যে মিথাইল অরেঞ্জ আর ফেনোফথ্যালিন হচ্ছে ফেলিওর, মানে ওরা আসলে হয় আগে বা পরে হচ্ছে অ্যালার্মটা দেয়। বাট আমরা এখন বলতেছি যে অ্যান্সারও হচ্ছে এই দুইটাই, মানে এইগুলার যে কোনোটা দিয়ে আসলে আমরা কাজ চালাইতে পারবো। কেন কাজটা চালাতে পারবো দেখো একটু চিন্তা করে। আমরা নতুন একটা গ্রাফ আনার আগ পর্যন্ত তোমরা চিন্তা করতে থাকো যে কেন ফেনোফথ্যালিন আর মিথাইল অরেঞ্জ দিয়েই আসলে আমাদের কাজ হয়ে যায়। দেখো কি বুঝতেছো তোমরা। আমরা 14 পিএইচ থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম, সেই এসিড যোগ করার সাথে সাথে পিএইচ কমতে থাকলো কমতে থাকলো কমতে থাকলো, কমতে কমতে সে এক সময় হচ্ছে 10-এ নামলো। 10-এ নামার পরে সে কালার চেঞ্জ করা শুরু করলো, সেই কালার চেঞ্জ করা শুরু করছে দেখে আমরা তাড়াতাড়ি চাবি ঘোরানো শুরু করলাম, এবং বাই দিস টাইম যে এটা 8 বা 8-এর কাছাকাছি আসছে তখন আমরা চাবি বন্ধ করে দিছি। তো একটু আগে আমাদের কি মনে হচ্ছিল যে এই চাবি বন্ধ করার কারণে আসলে আমরা একটু মিস করছি এসিড, মানে আমাদের আরেকটু নিচ পর্যন্ত যাওয়া দরকার ছিল, আর একটু এসিড হয়তো অ্যাড করা দরকার ছিল, কিন্তু আমরা 8-এ স্টপ করার কারণে মনে হচ্ছে যে আমরা কিছু এসিড কম যোগ করছি, এসিড কম যোগ করে আমরা রিঅ্যাকশন স্টপ করে দিছি। এখন দেখো এই ফ্যাক্টটা আসলে কতটুকু সত্য। তার আগে একটা ছোট জিনিস আমাদেরকে বলো তো, আমরা যদি বলি যে তুমি পিএইচ 13 থেকে পিএইচ 11-এ নামছো, মানে পিএইচ 13 যখন ছিল আর পিএইচ 11 যখন হইলো, এর মাঝখানে তুমি এক্সট্রা কতটুকু অ্যাসিড অ্যাড করছো। গ্রাফ থেকে এই জিনিসটা কিভাবে পেতে হবে, যে প্রথমে আমরা পিএইচ 13 যেটা সেটাকে নিব, ধরো এটা হচ্ছে পিএইচ 13, এই যে এটা, এই হচ্ছে পিএইচ 13। পিএইচ 11 নিব, ধরো এই হচ্ছে পিএইচ 11, এই যে এটা হচ্ছে পিএইচ 11। আমরা যদি বলি এই 13 আর 11 এটার মধ্যে নামতে কতটুকু অ্যাসিডের হেল্প আমাদের লাগছে, আমরা কিভাবে নেই, আমরা 13 থেকে হচ্ছে একটা লম্ব আঁকি, ধরো এই যে এই লম্বটা এখানে এসে পড়লো। আমরা 11 থেকে হচ্ছে একটা লম্ব আঁকবো, পারপেন্ডিকুলার লাইন এটা আঁকবো, আঁকলে এটা এখানে এসে কাট করে। তখন আমরা বলি এই যে এই এতটুকু হচ্ছে আমাদের অ্যাডেড অ্যাসিড, যেটা অ্যাড করলে 13 পিএইচ থেকে এটা কমে 11 পিএইচে নেমে আসে। ঠিক আছে, এই কনসেপ্টটা তো আমরা বুঝি, টিপিক্যাল গ্রাফের যে কনসেপ্ট। এখন দেখো তো এটা বুঝতে পারলে আমরা যদি তোমাকে বলি যে আমরা পিএইচ 8-এ এসে রিঅ্যাকশন স্টপ করে ফেলছি অলরেডি, আর আমাদের টার্গেট পিএইচ যেখানে আমাদের আসলে রিঅ্যাকশনটা স্টপ করা উচিত ছিল সেটা হচ্ছে পিএইচ 7। তাহলে এখন যদি আমরা তোমাকে সেই প্রশ্নটা করি যে দেখে মনে হচ্ছিল যে 8 থেকে 7 এর মাঝখানে তো আসলে আমরা একটা একটু অ্যাসিড মিস করে ফেলছি, যেটা আমাদের যোগ করার কথা ছিল, কিন্তু আমরা যোগ না করে রিঅ্যাকশন স্টপ করে রাখছিলাম। এখন যদি আমরা জিজ্ঞাসা করি এই অ্যাসিডের ভলিউম আসলে কতটুকু, মানে 8 পিএইচ থেকে যদি আমরা 7 পিএইচে যেতে চাই তাহলে আসলে আরো কতটুকু অ্যাসিড যোগ করা দরকার ছিল। তাহলে কি করতে হবে, আমাদের এই 8 পিএইচ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন বা লম্ব আঁকতে হবে, আর 7 পিএইচ এইখান থেকে হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন বা লম্ব আঁকতে হবে। এই দুইটা লম্বের মাঝখানে যতটুকু গ্যাপ থাকবে সেই গ্যাপটাকে আমরা বলবো যে আমরা এই এতটুকু অ্যাসিড আমাদের আরো যোগ করা দরকার ছিল। দেখো সবাই ফলো করতে পারতেছো কিনা। এখন তোমরা বলো যে আমরা পিএইচ 8 থেকে যদি পিএইচ 7-এ যাই তাহলে আসলে কতটুকু, বলো তো এক্স্যাক্টলি কতটুকু
এসিড আসলে আমাদের যোগ করা দরকার। সবাই কি বুঝতেছো? দেখো তো বোঝা যায় কিনা যে 8 থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকো এবং 7 থেকে যদি তুমি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকো, গ্রাফটা দেখে তোমরা বুঝতেছো কিনা যে এই দুইটা লাইন যে আসলে এইখানে এসে একই পয়েন্টের উপরে পড়বে। তুমি 8 থেকে আঁকলে যা আসবে, 7 থেকে আঁকলে যে আসলে তাই আসবে। এমনটা কেন হবে এটার কিন্তু এক্সপ্লেনেশনটা আমরা তোমাকে একটু আগে বলছিলাম, যে এইখানে আসলে পিএইচ চেঞ্জ হওয়ার জন্য খুব বেশি অ্যাসিড আসলে অ্যাড করার দরকার নাই। এটা হয়তো ইভেন 1 ড্রপ অ্যাসিডও হয়তো অ্যাড করা লাগবে না, 1 ড্রপের চেয়েও কম, এটা ফ্র্যাকশনাল ড্রপ, খুবই ছোট একটা ড্রপ, সেটা যোগ করলেই হয়তো পিএইচটা 8 থেকে কিন্তু 7-এ চলে আসবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি, যে কালার চেঞ্জ হয়ে গেছে 8-এ, আমরা এখানে রিঅ্যাকশন স্টপ করে দিছি। ইনিশিয়ালি মনে হচ্ছিল ভুল হয়ে গেছে, 7 পর্যন্ত ওয়েট করা দরকার ছিল, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আসলে 7 পর্যন্ত ওয়েট করার তেমন কোনো দরকার আসলে নাই। কারণ 8 থেকে 7-এ নামার জন্য সে যে এসিডটা নেয়, মানে তার আরো যতটুকু এসিড আসলে দরকার, এইটা হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্ট। মানে এইটার আসলে এইখানে গ্রাফিক্যালি এটা খুঁজেই বের করা যাবে না যে আসলে এইখানে কতটুকু ছোট এসিড আরো যোগ করা দরকার ছিল। এই কারণে আমরা যদি রিঅ্যাকশনটা এখানে স্টপ করেও দেই, 8-এ এনে স্টপ করেও দেই, আসলে ক্যালকুলেশনে তেমন কোনো ভুলই আসে না, আমরা বুঝতেও পারি না যে ক্যালকুলেশনে ভুল আসছে। আমাদের ক্যালকুলেশন একদম এক্সাক্ট যা থাকার তাই চলে আসে। ঠিক আছে, তোমরা কি ফলো করতে পারতেছো ব্যাপারটা কিছু? এবং সেম জিনিস দেখো, এটা মিথাইল অরেঞ্জের জন্য ট্রু। একটু আগে আমরা কান্নাকাটি করতেছিলাম এই কারণে যে আমাদের রিঅ্যাকশন শেষ হয়ে গেছে 7-এ, আর আমাদের কালার চেঞ্জ শুরু হয়েছে 4-এ এসে। তাহলে আবার সে একই কথা, যে পিএইচ 7-এ হচ্ছে রিঅ্যাকশন শেষ, এটা হচ্ছে আমাদের টার্গেটেড, আর পিএইচ আমরা ওয়েট করে ফেলছি কোন পর্যন্ত, 4 পর্যন্ত। তাহলে মনে হচ্ছে না যে আমরা একটা এক্সট্রা এসিড অল্প একটু অ্যাড করে ফেলছি? তাহলে সে একই প্রশ্ন যদি আমরা আবার করি, যে 7 থেকে 4-এ নামার জন্য আমরা এক্সট্রা কতটুকু এসিড অ্যাড করলাম, তাহলে কি করতে হবে, 7 থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, 4 থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। এখন দেখো তো, মানে এই গ্রাফটা তো তোমরা দেখছো এতক্ষণ ধরে, আমরা যদি 7 থেকে একটা পারপেন্ডিকুলার লাইন বা একটা লম্ব আঁকি, 4 থেকেও যদি আঁকি, একই অবস্থা হবে না? এই দুইটা লাইনের মাঝখানে কি তুমি কোনো গ্যাপ পাবা? দেখো আলটিমেটলি কিন্তু পাবা না। এই গ্যাপটা পাবা না দেখেই আমরা বলতে পারি যে আসলে এখানে ম্যাথমেটিক্যালি বা প্র্যাকটিক্যালি তেমন কোনো এরর আসলে আসবে না। কারণ 7 থেকে 4-এ নামতে যতটুকু এসিড সে নিছে এটা নেগলিজিবল, মানে অলমোস্ট নেয় নাই বললেই চলে। এই কারণে ক্যালকুলেশনগুলি আলটিমেটলি ইনট্যাক্টই থাকে। এবং যখন আমরা স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসের একটা টাইট্রেশন করি, তখন ফেনফথ্যালিন নিলেও কাজ করে, মিথাইল অরেঞ্জ নিলেও কাজ করে। এবং তোমাদের যদি ইন্টেলিজেন্স এনাফ থাকে, তাহলে তোমাদের বোঝা উচিত আমরা আসলে কিসের অ্যাডভান্টেজটা নিচ্ছি। আমরা অ্যাডভান্টেজ নিচ্ছি এই যে এই জায়গাটা থেকে শুরু করে মোটামুটি এই জায়গাটা পর্যন্ত, মানে 3 থেকে শুরু করে মোটামুটি 10 পর্যন্ত, দেখো এখানে কিন্তু একদম সোজা লম্বা ভাবে কিন্তু এই পিএইচ এর চেঞ্জটা হয়েছে। এখানে কোনো মানে কি বলবো, মানে একদম স্টিপ, একদম সোজা, এখানে কোনো মানে আঁকা বাঁকা নাই। আমরা এই জায়গাটুকুর সুবিধাটুকু হচ্ছে নিচ্ছিলাম। অতএব এই 3 থেকে 10-এর মধ্যে যত রকমের ইন্ডিকেটর আমাদের আছে, আমরা সবাইকে নিয়েই কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। বুঝতে পারতেছে সবাই মোটামুটি? এই কারণে অনেক সময় কিন্তু একটা স্টেটমেন্ট আমরা এরকম দেই যে স্ট্রং এসিড স্ট্রং বেসের জন্য যে কোনো ইন্ডিকেটরই ওকে, এটা নিয়ে খুব সেন্সিটিভ হওয়ার কিছু নাই। এত খুদ খুদ করে একেবারে আমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট ক্যারি করতেই হবে এইরকম সেন্সিটিভ আমরা অ্যাটলিস্ট স্ট্রং এসিড স্ট্রং বেসের জন্য হই না। ওরা যেহেতু একটা বিশাল জায়গা জুড়ে হচ্ছে পিএইচ এর রেঞ্জটা সোজা থাকে, কোনো চেঞ্জ হয় না, এই যে 3 থেকে 10 এর মধ্যে যত ইন্ডিকেটর পসিবল যে কোনোটাকে নিলেই তোমার কাজ চলে যাবে। ঠিক আছে, সবাই একটু দেখো কথাবার্তা ক্লিয়ারলি শুনতে এবং বুঝতে পারতেছো কিনা, আমাদেরকে একটু রেসপন্স করো যদি তোমরা মোটামুটি ফলো করতে পারো যে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা সবাই একমত হইতে পারছো কিনা যে স্ট্রং এসিড আর স্ট্রং বেজের জন্য আসলে ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড বা লিটমাস যে কোনো ইন্ডিকেটরই ওকে, এটা আমরা বলতে পারি কিনা। ঠিক আছে, একটু তোমরা তোমরা কমেন্ট একটু লিখে আমাদেরকে জানাও যদি তোমরা মানে একমত হও বা কিছুটা বুঝতে পারো যে আসলে কি লজিকে আমরা কথাবার্তাগুলো বলতেছি। দেখো তোমরা যেহেতু বইতেই গ্রাফটা পাবা, মানে আমরা তো বাকি ডায়াগ্রাম গুলা নেট থেকে নিয়ে দেখাচ্ছি, তোমাদের বইতে যে গ্রাফটা আছে, এখন এই বইয়ের গ্রাফটার দিকে সবাই একটু তাকায় থাকো যে এটা দেখেও আসলে তুমি বুঝতে পারবা কিনা যে এখানে ঘটনা আসলে কি ঘটতেছে।
তুমি এই যে 8 থেকে 7-এর যদি 8 এবং 7-এ লম্ব আঁকো বা 7 থেকে 4-এরও পারপেন্ডিকুলার লাইন আঁকো, দেখবা সব যে ওই একই জায়গায় পড়তেছে, এখানে মাঝখানে কোনো গ্যাপ আর খুঁজে পাওয়া যাবে না। পারমিতা মনে হয় বলতেছিলা যে মাঝখানে লেকচার মিস হয়েছে। হ্যাঁ আপু, গত লেকচারটা তো আসলে খুবই দরকার, তা না হলে তো এখানে অনেক কিছু শুনতে বা শুনে রিলেট করতে তোমার একটু প্রবলেম হওয়ার কথা। লেকচারটা তুমি পাবা গ্রুপেই, তবে তুমি মিস করছো, পরে দেখে ফেলতে পারতা, এগুলা তো ছিল ওখানেই। ঠিক আছে, তাহলে বাকিদের অবস্থা কি ঠিক আছে? বুঝতেছো তোমরা ঘটনা? আচ্ছা, তাহলে তোমরা যদি এটা মোটামুটি বুঝে থাকো, মানে আমরা তোমাদেরকে আরেকটা গ্রাফ একটু দেখতে হেল্প করি, বা দেখো এখানে আসলে ডেসক্রিপশন গুলা কিভাবে লেখা থাকে, এটার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করো, তাহলে হয়তো তোমরা পরের যখন যখন লিখতে হবে তখন তোমরা নিজেরাও কিছুটা লিখতে পারবা। তো আমরা স্ক্রিনে তোমাকে পুরোটাই দেখাচ্ছি যে আসলে এখানে কি লিখতে হবে বা কি বলতে হবে। এই এখনো তোমরা স্ক্রিনে আমাদের ওই যে গ্রাফটা দেখতে পাচ্ছিলে, স্ট্রং এসিড স্ট্রং বেজে যে গ্রাফ, সেটা দেখতে পাচ্ছ। একটা একটা করে লাইন আমরা পড়তেছি, দেখো তোমরা এটার সাথে একমত হইতে পারো কিনা। প্রথমেই বলা আছে যে নেইদার ইন্ডিকেটর চেঞ্জেস কালার এট দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট। এটা আমরা তোমাকে এক্সপ্লেন করে দিছিলাম যে নেইদার ফেনোফথেলিন নর মিথাইল অরেঞ্জ কেউই আসলে আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে হোল্ড করে না বা ক্যারি করতেছিল না। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাউএভার দ্য গ্রাফ ইজ সো স্টিপ। সো স্টিপ মানে হচ্ছে এত সোজা বা খাড়া এই জায়গাটা মাঝখানটুকু, দ্যাট at that point that there will be virtually no difference in volume of acid added whichever indicator you choose। এই কথার মানে হচ্ছে মাঝখানের এই জায়গাটা এত সোজা, মানে এত অল্প পরিমাণ এসিড যোগ করার জন্য পিএইচ এর এত বিশাল পরিবর্তন হয় যে তোমার এই পয়েন্টটাকে আসলে কারো ক্যারি করা লাগে না। ওইটাই ওরা বলছে যে ভার্চুয়ালি নো ডিফারেন্স ইন ভলিউম। এটা কিন্তু আমরা তোমাকে অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভার্চুয়ালি নো ডিফারেন্স অফ ভলিউম, এই কথার মানে হচ্ছে পিএইচ 8 থেকে পিএইচ 7-এ যাওয়া বা পিএইচ 7 থেকে পিএইচ 4-এ যাওয়া, এই মুভমেন্টটার জন্য আসলে ভার্চুয়ালি কোনো এসিড এক্সট্রা অ্যাড করতে হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। তারপর তোমাকে ওরা কিছু পরামর্শ দিছে যে ইফ ইউ চুজ ফেনফথ্যালিন ইউ টাইট্রেট আনটিল ইট জাস্ট বিকাম কালারলেস, বিকজ দ্যাট ইজ এজ দ্যাট ইজ অ্যাজ ক্লোজ অ্যাজ ইউ ক্যান গেট টু দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। এই কথা বলতে ওরা যেটা বোঝাচ্ছে যে তোমাকে ওরা রেকমেন্ড করতেছে যে তুমি যখন ফেনফথ্যালিন ইউজ করবা, যেই মুহূর্তে তোমার কালারলেস কালার পাবা ওই মুহূর্তে রিয়াকশন স্টপ করে দিলেই হবে, কারণ যেই মোমেন্টে তুমি রিয়াকশনটাকে স্টপ করবা বা কালারলেস হবে, এইটা আসলে আমাদের ইকুইভ্যালেন্ট পিএইচটার খুবই কাছের একটা পয়েন্ট। ঠিক আছে, এটা বলতে চাচ্ছে। আবার বলছে যে অন দ্য আদার হ্যান্ড তুমি যদি মিথাইল অরেঞ্জ ইউজ করো, টাইট্রেট আনটিল দেয়ার ইজ ভেরি ফার্স্ট ট্রেস অফ অরেঞ্জ। দেখো মিথাইল অরেঞ্জের কালার শুরু হয় হচ্ছে ইয়েলো দিয়ে স্টার্ট, শেষ হয় হচ্ছে রেড দিয়ে। তাহলে বলো তো অরেঞ্জের কনসেপ্টটা কোত্থেকে আসলো? যখন ট্রান্সফর্ম হয় ইয়েলো থেকে যখন রেড হয়, তাহলে মাঝখানে একটা জায়গা থাকার কথা না, একটু অরেঞ্জ টাইপের। জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা, তোমাদেরকে আমরা এই গ্রাফটা আবার একটু দেখাইতে পারি। এই যে দেখো মিথাইল অরেঞ্জ এক পাশে হচ্ছে পুরো ইয়েলো, এক পাশে হচ্ছে পুরো রেড, আর এই মাঝখানে যে ট্রানজিশনের জায়গাটুকু দেখো যেখানে তার কালার চেঞ্জ করার কথা, এটা কিন্তু মোররলেস অরেঞ্জ কালারের। তো ওরা এবার এটাই বলতেছে যে তুমি যদি এই গ্রাফ সলভ করার জন্য মিথাইল অরেঞ্জ নাও, তাহলে বেটার হচ্ছে যখন অরেঞ্জ কালার তুমি প্রথম দেখবা তখনই রিয়াকশনটা স্টপ করে ফেলাটা হচ্ছে বেটার। দেখো অরেঞ্জ কালার এইখানে কোথায় আছে? অরেঞ্জ কালার হচ্ছে এই যে ঠিক এটার মাঝখানে কোন একটা জায়গায় আছে। অতএব তুমি রেড হওয়া পর্যন্ত ওয়েট করে লাভ নাই, অরেঞ্জ আসলেই তুমি বন্ধ করে দিতে পারো, কারণ রেড পর্যন্ত ওয়েট করা মানে তুমি 7 থেকে আরো দূরে চলে যাচ্ছ। যে 7 এইখানে, এইখানে হচ্ছে অরেঞ্জ, এইখানে হচ্ছে রেড। তো ওরা বলতেছে তুমি রেড পর্যন্ত ওয়েট করার দরকার নাই, তুমি যেহেতু অলরেডি জানো যে তুমি আসলে নিউট্রাল পয়েন্টটা পার করে চলে আসছো, অতএব যখন তুমি অরেঞ্জ দেখবা তখন ইমিডিয়েটলি রিয়েকশনটাকে স্টপ করে দেওয়াই বেটার। বলছে যে দেখো ইফ দ্য সলিউশন বিকামস রেড ইউ আর গেটিং ফার্দার ফ্রম দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তার মানে তুমি রেড পর্যন্ত এবার ওয়েট করার মানে
তুমি কিন্তু 7 থেকে আস্তে আস্তে দূরেই চলে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কনসেপ্টটা, মনে হয় আমরা তোমাকে আসলে বলতে পারছি ঠিক মতোই, এখন বাকিটা তোমরা বলতে পারবা আর কি যে কি হচ্ছে। এখন আমরা তোমাদেরকে দেখি আরেকটা গ্রাফ বলতে পারি কিনা। এখন তোমাদের কিন্তু যদি আগের কনসেপ্টটা ঠিক মতো বুঝে থাকো যে আসলে আমরা কি কি বললাম এবং কি কি জিনিস ফলো করতে হবে, তাহলে এই গ্রাফ কিন্তু, হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা এই ট্রানজিশনটা তো ফিল করতে পারি না। তুমি যখন নিজে একটু কল্পনা করো, যখন কালারলেস থেকে পিঙ্কে মুভমেন্ট হয়, তখন তোমার এই ট্রানজিশন কিন্তু ফিলই তুমি করতে পারবা না। কিন্তু মিথাইল অরেঞ্জের কথা যদি বলি, মিথাইল অরেঞ্জ হচ্ছে ইয়েলো থেকে রেড হয়। ইয়েলো একটা খুব কড়া টাইপের কালার, চোখে পড়ে। রেডও যথেষ্ট একটা কড়া বা ডার্ক টাইপের কালার। অরেঞ্জটা তুমি ফিল করতে পারবা, ওই জন্য আমরা বলতেছি। বাট তুমি যদি অরেঞ্জ ফিল করতে না পারো, মানে এটা কিন্তু রেকমেন্ডেশন, সাজেশন। তুমি ধরো এমন, তুমি ধরো -8 পাওয়ারের গ্লাস ইউজ করো, তুমি ওটা ফিল করতে তোমার দেরি হয়, তুমি অরেঞ্জ দেখে ধরো নিজেরা কনভিন্স করছো যেটা অরেঞ্জ, ওইটা কনভিন্স করতে করতে দেখবা যে এটা রেড হয়ে গেছে। অতএব আলটিমেটলি এটা নিয়ে খুব বেশি বদার্ড হওয়ার কিছু নাই, খুব বড় কোনো এরর হবে না। যেহেতু আমরা তোমাকে রেকমেন্ড করতেছি বা সাজেস্ট করতেছি, মানে লেট আস সাজেস্ট ইউ আর কি, যে আমরা তোমাকে বলতেছি তুমি যদি অরেঞ্জটা ফিল করতে পারো, বেটার হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে রিঅ্যাকশনটাকে স্টপ করে দাও। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা সাজেশন। বাট তুমি সব কালার চেঞ্জের জন্য কিন্তু এই ট্রানজিশনটা অবভিয়াসলি তুমি ইকুয়ালি ফিল করতে পারবা না। যদি খুব লাইট একটা কালার থেকে আরেকটা লাইট কালারের মুভমেন্ট হয়, যেমন ফেনোফথ্যালিন, মানে তোমরা যখন রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করবা তখন তোমরা অ্যাকচুয়ালি পুরো জিনিসটা ফিল করতে পারবা, যে কালারলেসকেও যেরকম মনে হয়, পিঙ্ক হওয়ার পরে অনেকক্ষণ মনে হয় যে ঠিক ওই রকম কালারে তুমি দেখতে পাচ্ছ। তো তুমি যখন কালারটাকে এনাফ ভালোভাবে দেখা পর্যন্ত ওয়েট করবা, ততক্ষণে আবার অনেকখানি সলিউশন মানে অ্যাড হয়ে যাবে আর কি। এরকম একটা ডিলেমার মধ্যে হচ্ছে আমাদেরকে থাকতে হয়, একটা সংকটের মধ্যে আমাদেরকে থাকতে হয়। তো ওই কারণে আমরা বলতেছি যে ইয়োলো গুড। তুমি অরেঞ্জে আসা মাত্র, মানে তুমি তো কালার চেঞ্জ ফিলই করতে থাকবা আসলে অরেঞ্জ বা বিয়ন্ড, অরেঞ্জ থেকে যখন এটা রেডের দিকে মুভ করবে, রেড দেখতেছো মানে তো তুমি অলরেডি আসলে তোমার ডেস্টিনেশনে চলে আসছো, তখন তো তুমি এমনিতেই স্টপ করবা। আর যদি তুমি রেডের আগে অরেঞ্জটুকু ফিল করতে পারো, ওটা হচ্ছে বেটার। ঠিক আছে, আবরার যেমন বলতেছো যে ইয়োলোতে স্টপ করলেই হয়, ইয়োলোতে ভাই তুমি প্রবলি স্টপ করতে পারবা না, কারণ হচ্ছে তুমি যখন মিথাইল অরেঞ্জ অ্যাড করবা, শুরু থেকে ওটা ইয়োলোই দেখাবে। আমরা কি বলছিলাম, 3 থেকে 4 হচ্ছে এটার কালার চেঞ্জিং রেঞ্জ। 3-এর আগে তো সবসময় এটার একই কালার, আর 4-এর পর তো পুরোটাই ওর একই কালার, তার মানে তুমি 14 pH এর সময় ধরো এটার ইয়োলোই দেখবা, মানে এরকম একটা ব্যাপার কিন্তু ঘটবে আর কি। এই কারণে ইয়োলোতে আসলে কালার চেঞ্জ করার তেমন কোনো মিনিং নাই। কালারটা যখন ট্রানজিশন হইতে শুরু করে তখন হচ্ছে আমাদের স্টপ করতে হবে। বুঝতে পারছো? তাহলে সাদিয়া এবং আবরার, তোমরা দুজনে কি বুঝতে পারছো ঘটনাটা? চিন্তা করো করে আমাদেরকে জানাও। আর স্ক্রিনে এখন যে প্রবলেমটা আছে দেখো, এইটার সলিউশনটাও তোমরা আগের নলেজটা ইউজ করে বলতে পারবা কিনা। এবার আমরা কি নিচ্ছি, হেডলাইন বলতেছে স্ট্রং এসিডের সাথে উইক বেস, এটা একটু ম্যাচ করায় নাও, যেহেতু আমরা জানি যেটা কিভাবে মানে ম্যাচিং করে বা কনভিন্স হইতে হয়। যখন আমরা বাইরে থেকে কোনো কিছু অ্যাড করি নাই, তখন হচ্ছে এটার পিএইচ দেখাচ্ছে, দেখো এবার কিন্তু খুব বেশি দেখাচ্ছে না, ধরো তোমার জাস্ট 10-এর মতো দেখাচ্ছে। তো 10-এর মতো যদি দেখায়, 10 যেহেতু সাথে চেয়ে বড়, তার মানে তুমি একটা ইনিশিয়ালি উইক বেস নিচ্ছ। উইক বেস, ঠিক আছে, তাহলে কনভিন্স হলাম এটা উইক বেস, কারণ ইনিশিয়ালি এটার পিএইচ হচ্ছে মোটামুটি কম আসলে, মানে 7-এর বেশি বাট 14 থেকে কম। আর যখন এই সলিউশনটা শেষ হয়ে গেছে, রিয়াকশন শেষ টেস্ট করে অনেক কিছু অ্যাড করছো, তখন এটার পিএইচ দেখা যাচ্ছে 1-2-র কাছাকাছি, তার মানে এই পার্টটুকু দেখে বুঝতেছি এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এই পার্টটুকু দেখে বুঝতেছি এটা একটা উইক বেস। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা ওই ব্যাপারটা ক্লিয়ার হইলাম, যে এখানে আমরা কোন টাইপের টাইট্রেশন নিয়ে কথা বলতেছি, একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা উইক বেজের টাইট্রেশন নিয়ে কথা বলতেছি। এখন তোমাদের গত দিনের কাজ ছিল এটা, বাট আজকে একবার বলো যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং উইক বেস যদি হয়, সবাই একটু বলো তো আমাদেরকে যে এটার ইকুইভ্যালেন্ট পয়েন্টটা, মানে রিঅ্যাকশনটা যখন শেষ হবে তখন এটার পিএইচ আসলে কেমন হয় বলো তো। স্ট্রং অ্যাসিড মানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, উইক বেস মানে ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুইটা যখন রিঅ্যাক্ট করে শেষ করবে, এটা কিসে কনভার্ট হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। কে বলতে পারবা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের আসলে পিএইচ কোন দিকে বায়াসড? সে কি নিউট্রাল 7-এ থাকে, 7 থেকে লো হয়, নাকি 7 থেকে হাই হয় বলো তো?
হ্যাঁ, আমরা একটু ওয়েট করতেছি, তুমি আমাদেরকে অ্যান্সার দাও, কারণ তোমাদের অ্যান্সার গুলো খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস এখানে না বুঝতে পারলে পরের জিনিসগুলো তো আসলে কিছুটা মিনিংলেস হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা কয়েকজন অ্যান্সার দিছো, মানে আমি ধরে নিলাম যে বাকিরা মোটামুটি বুঝতে পারতেছো। তোমরা গতদিন এটা ঠিক অ্যান্সার দিছিলা, অতএব আমরা এটা নিয়ে আর সময় না নেই। তার মানে স্ট্রং অ্যাসিড আর উইক বেজের কম্বিনেশনে যেখানে রিঅ্যাকশনটা শেষ হয় সেই জায়গাতে পিএইচ কিন্তু অবভিয়াসলি ইকুয়াল টু 7 হবে না। ওইটা বরং কি হবে, এটা হবে হচ্ছে লেস দেন 7, কারণ এটা অ্যাসিড বায়াসড সল্ট হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো তো এইবার আমরা ইকুইভ্যালেন্ট পয়েন্ট দেখো, আমাদের 7 পয়েন্টটাকে আমরা মার্ক করলাম, ধরো আমরা গ্রিন কালার দিয়ে 7 পয়েন্টটাকে মার্ক করতেছি। 7 পয়েন্টটাকে কেন মার্ক করতেছি, এমনিতেই মার্ক করতেছি যেহেতু পিএইচ এর মিডল পয়েন্ট হচ্ছে এটা। কিন্তু এইটাকে এবার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, অবভিয়াসলি না। তোমরা এটাই বের করছো যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা কিন্তু এবার একটু নিচে, এই যে এই জায়গাতে। ঠিক আছে, ধরো এটা 5 বা 6, আমরা জানি না, বাট আমরা ক্যালকুলেশনের সাথে ধরে নিচ্ছি এটা 7 থেকে একটু কম, এটা 6 বা 5 এর দিকে এসে এটার ইকুইভ্যালেন্ট পয়েন্টটা থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমরা একমত হচ্ছি যে এইবার ইকুইভ্যালেন্ট পয়েন্টটা 5 এর কাছাকাছি। তাহলে এইবার বলো তো, এই গ্রাফের নেচারটা তো তুমি দেখতেছো, এই গ্রাফটা দেখতে কেমন? এইবার তুমি যদি ফেনফথ্যালিন ইউজ করো তাহলে বলো তো কোনো কাজ হবে? ফেনফথ্যালিন কালার চেঞ্জ করা শুরু করছে 10 থেকে শুরু করে 8 এর মধ্যে, আর ওর কালার এবার চেঞ্জ হওয়া শুরুই হবে, মানে এটা রিয়াকশন শেষ হবে হচ্ছে পিএইচ যখন 5-এ থাকে তখন। দেখো ফেনফথ্যালিন পুরাটা হচ্ছে কালার চেঞ্জ করে শেষ, বাট এখানে কিন্তু কোনো চেঞ্জই আসে নাই। চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করতে হবে কোন পর্যন্ত, পিএইচ 5 পর্যন্ত। এইবার ইভেন তুমি যদি ভাবো যে ভাই আগের মতো বলে ফেলবো যে এটা তো হচ্ছে পিএইচ 8, এইখানে এসে তো সে কালারলেস হয়ে গেছিল, তো দেখো তো এইবার কি আমরা এটা বলতে পারবো যে পিএইচ 8 থেকে পিএইচ 5-এ আসতে আসলে কোনো এসিডি অ্যাড করা লাগে নাই? এই কথাটা কি এবার আমরা বলতে পারবো? দেখো তো সবাই অ্যান্সারটা দিতে পারো কিনা যে পিএইচ 8, আগের প্রবলেম সলভ করার সময় কিন্তু আমরা ওইটা ট্রিক হিসেবে বলে ফেলছিলাম যে পিএইচ 8 থেকে পিএইচ 7-এ নামতে কোনো এক্সট্রা অ্যাসিড অ্যাড করা লাগতেছে না। এবার কি আমরা বলতে পারবো যে পিএইচ 8 হচ্ছে এখানে আর পিএইচ 5 হচ্ছে এখানে, 8 থেকে 5-এ নামতে গেলেও আমাদের এক্সট্রা কোনো অ্যাসিডের হেল্প লাগবে না? এটা কিন্তু আমরা এবার দেখো বলতে পারি কিনা। পিএইচ 8 এর লাইনটা হচ্ছে এইখানে আর পিএইচ 5 এর লাইনটা হচ্ছে এইখানে। দেখো এক্সট্রা আরো এতটুকু এসিড আসলে অ্যাড করা দরকার ছিল। আমরা যদি ফেনফথ্যালিনের কালার চেঞ্জ দেখে দেখে এই সলিউশন বন্ধ করে দেই, রিঅ্যাকশন বন্ধ করে দেই, তাহলে আমরা এই বিশাল অ্যামাউন্ট অফ এসিড হচ্ছে এবার মিস করব। ঠিক আছে, আমার মনে হয় এবার তোমরা ফলো করতে পারতেছো এবং ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে আসলে ঘাপলাটা হচ্ছে কোথায় হয়। বাট এবার তুমি যদি মিথাইল অরেঞ্জ ইউজ করো, দেখো এবার কি সুন্দর করে হচ্ছে মিলে যাবে। 5-এ হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, ঠিক তার একটু পর থেকেই হচ্ছে মিথাইল অরেঞ্জের কালার চেঞ্জ করা শুরু হয়ে গেছে। এবং তুমি যদি 5 থেকে লাইন টানো, পারপেন্ডিকুলার লাইন, বা 4 বা 3 থেকে টানো, সবগুলো দেখবা যে একই জায়গায় থাকতেছে। তার মানে এই টাইট্রেশনের জন্য ফেনফথ্যালিন কোনোভাবেই আসলে চয়েস হইতে পারে না, মানে রেস্ট অ্যাপার্ট পারফেক্ট চয়েস। পারফেক্ট চয়েস অনেক দূরের কথা, এটা আসলে নেওয়াই যাবে না। বাট এইবার কে বেশ ভালো কাজ করবে, মিথাইল অরেঞ্জ হচ্ছে এইবার বেশ ভালো কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখো এখন সবাই প্রপারলি ফিল করতে পারতেছো কিনা যে যখন আমরা একটা স্ট্রং বেসিড আর উইক বেস নিব তখন আসলে ফেনফথ্যালিনে কোনো কাজ হবে না, তখন আমাদেরকে মিথাইল অরেঞ্জের হেল্পটা হচ্ছে নিতে হবে। তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের একটা নলেজ গ্রো করলো কিনা যে আমরা যদি যে কোনো একটা টাইট্রেশনের কম্বিনেশন বলি, যে স্ট্রং অ্যাসিড উইক বেস বা উইক অ্যাসিড স্ট্রং বেস বা যে কোনো কিছু একটা কম্বিনেশন বললাম, তখন বাকি চিন্তাটুকু আমরা নিজেরা নিজেরা করতে পারবো কিনা যে স্ট্রং আর উইক বা উইক আর উইক বা যাই হোক সেই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট পয়েন্টটা কেমন হবে, এই ব্যাপারে কিন্তু আমরা একটা আইডিয়া নিতে পারবো যে ইকুইভ্যালেন্ট পয়েন্টের পিএইচটা কেমন টাইপের হবে। সেই পিএইচ দেখে আমরা কিন্তু গ্রাফের নেচারটাও কিছুটা বুঝতে পারবো যে গ্রাফটা কোথায় শুরু হবে, কোথায় যে শেষ হবে, কতটুকু জায়গা স্টিপ বা খাড়া থাকবে, কোথায় যে এটা বাঁকা হবে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবো। গ্রাফের চেহারাটা যদি আমরা কিছুটা ভিজুয়ালাইজ করতে পারি বা কল্পনা করতে পারি, তখন কিন্তু আমরা ইন্ডিকেটরের যে লিস্ট বা টেবিল, সেখানে পিএইচ রেঞ্জ দেখে দেখে বলতে পারবো যে আসলে কোন ইন্ডিকেটরটা নিলে এখানে কাজ চলে যাবে। এবং আমরা কিন্তু আজকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে কাজ চলে যাওয়া মানে আসলে কি। মানে আমরা তো পারফেক্ট ইন্ডিকেটর যেহেতু এভাবে পাবো না হয়তো, যে আসলে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে পারফেক্টলি ক্যারি করে, বাট আমরা দেখলাম পারফেক্টলি ক্যারি করার আসলে তেমন দরকারও নাই। ওই স্টিপ লাইনটা বা সোজা লাইনটার উপরে যদি আমরা পাই তাহলেই কিন্তু মোটামুটি কাজ চলে যাচ্ছে। হ্যাঁ, আবরার যেমন জানতে চাচ্ছ যে এইখানে ফেনফথ্যালিন নিলে কি হবে, ভাইয়া দেখো ফেনফথ্যালিন নিলে কি হবে। আমরা তোমার জন্য দরকার হলে এই গ্রাফটা আরেকবার একটু ভালো করে তোমাকে দেখাই দিচ্ছি।
সবাই দেখো ভালো করে, এটা বুঝছো কিনা যে এই গ্রাফে ফেনোফথেলিন নিলে কি প্রবলেম হবে। এইটা তুমি ঠিকমতো বুঝছো মানে কিন্তু পুরো জিনিসটাই তুমি আয়ত্ত করে ফেলতে পারছো। আবার আমি তোমার জন্য একবার রিপিট করতেছি, এই সুযোগে বাকি যারা একটু কনফিউজড আছো বা হয়তো বুঝতে পারতেছো না, বলতেছো না, তোমরা একবারে শুনে ফেলো। দেখো আমরা পুরো জার্নিটা তোমাকে বলতেছি। প্রথমে আমাদের কাছে একটা বেজের জার আছে। ইনিশিয়ালি দেখলাম এটার পিএইচ মাত্র হচ্ছে ধরো 10-এর কাছাকাছি, 11 ধরলাম। অতএব এটা একটা কি বেস, একটা উইক বেস। এবার আমরা কি করলাম, এটার মধ্যে একটা স্ট্রং অ্যাসিড অ্যাড করা শুরু করলাম। স্ট্রং অ্যাসিড অ্যাড করতে শুরু করলে কি হবে, এটার পিএইচটা কমতে থাকবে। এবং আমরা এখানে ফেনোফথ্যালিন এইটাকে হচ্ছে ইন্ডিকেটর হিসেবে ইউজ করতেছি, যেটা কালার চেঞ্জ করে 10 থেকে 8-এর মধ্যে, এটা তো আমরা জানি। তাহলে দেখো 11 থেকে তুমি জার্নি শুরু করছো, একটু পরে 10-এ আসার পরেই দেখো এটার কালার চেঞ্জ করা শুরু করছে। কালার চেঞ্জ করা শুরু করে এটা কোথায় এসে কালার চেঞ্জ করা বন্ধ করে ফেলছে, এই যে দেখো এই জায়গাটা, এইখানে পিএইচ তাহলে কত, 8। এই যে দেখো এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 8, এই 8-এ পৌঁছায় গেছো মানে তো তুমি কালার চেঞ্জ করেই ফেলছো, তুমি পিঙ্ক থেকে কই চলে আসছো, কালারলেস কালারে চলে আসছো। তাহলে কালার যখন চেঞ্জ হয় তোমার বেসিক কি কনসেপ্ট কি, যে তখন হচ্ছে চাবি বন্ধ করে দিতে হয়, রিঅ্যাকশন স্টপ করে দিতে হয়। তো যখন তুমি 8-এ নেমে আসছো তখন তুমি স্টপ করাটা বন্ধ করে দিলা, রিঅ্যাকশনটা স্টপ করে দিলা এবং ক্লেম করলা যে তুমি রিঅ্যাকশনটা বন্ধ করে দিছো, কারণ রিঅ্যাকশন শেষ। কিন্তু কথা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট তো 5-এ। ইকুইভ্যালেন্ট পয়েন্ট যে 5, এটা তো বুঝতে পারছিলা তাই না আপনার? ঠিক আছে, তাহলে ঘটনা হচ্ছে এইটাই, তুমি রিঅ্যাকশন স্টপ করছো 8-এ, বাট তোমার যাওয়া দরকার ছিল 5-এ। এখন চিন্তা করো 8-এ স্টপ করে তোমার আসলে এবার খুশি থাকা উচিত কিনা, তুমি কি আগের মতো বলতে পারবা কিনা যে হ্যাঁ ভাইয়া 8-এ স্টপ করছি সমস্যা নাই, 8 আর 5 আসলে একই জিনিস, 8-এ যতটুকু এসিড আমি দিছিলাম 5-এ নামতে আসলে এক্সট্রা কোনো এসিড দেওয়া লাগে নাই, এই কথাটা তুমি বলতে পারবা কিনা দেখো এবার। এটা আমরা কিভাবে বের করবো বলো তো, যে এক্সট্রা কতটুকু এসিড লাগছে কিনা বা লাগে নাই কিনা, সেটা হচ্ছে আমরা পিএইচ 8 থেকে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকলাম। দেখো এই এতটুকু এসিড যখন আমরা অ্যাড করছি, এই যে এই এতটুকু এসিড যখন আমরা অ্যাড করছি, তখন তার পিএইচ ছিল 8। আর পিএইচ যদি আমরা 5-এ নামাতে চাই, এই যে দেখো 5, তাহলে আমাদের এসিড দরকার হচ্ছে এই এতটুকু। তাহলে আমরা মিস করছি কতটুকু এসিড, এবার বুঝতে পারছো, এই এতটুকু এসিড হচ্ছে আমরা মিস করে ফেলছি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তার মানে এইবার কিন্তু 8 পিএইচ এ এসে তুমি যদি রিঅ্যাকশন স্টপ করে দাও, তুমি কিন্তু এটার জন্য কোনো ক্রেডিট নিতে পারবা না যে ভাই সমস্যা নাই, 8-এ স্টপ করলেও কাজ হবে। এবার কিন্তু কোনো কাজ হবে না, ভুল হবে, প্রবল পরিমাণ ভুল, অনেকখানি এসিড তোমার ঘাটতি থেকে যাবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, এটাই বলতে যাচ্ছি যে ফেনোফথ্যালিন নিলে তুমি এই সমস্যাটাই হচ্ছে পড়বা। ঠিক আছে, দেখো সবাই বুঝছো কিনা যে এই প্রবলেম সলভ করতে গিয়ে তুমি যদি ফেনফথ্যালিন নাও, আসলে যে কাজ হবে না, তুমি যেটা প্রবলেমের মধ্যে পড়বা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিকেটর চয়েস করা যে একটা ইন্টেলিজেন্ট কাজ, মানে এটা যে আসলে মানে পায় গণহারে তুমি করে ফেললা, তোমার ইচ্ছা হলো যায় তুমি একটা ইন্ডিকেটর দেখলা এনে যোগ করে দিলা, তাইলে কিন্তু কাজ হবে না। ইন্ডিকেটরটা অ্যাড করার আগে তোমাকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। এবং প্রবাবলি থিওরি ক্লাসের কাজ আসলে এটাই ছিল, তুমি যখন প্র্যাকটিক্যাল করবা তখন প্রবাবলি তোমার স্যার কিন্তু তোমাকে এত কিছু বুঝায় বলবে না, তোমাকে ওই ল্যাব গাইডের মধ্যে বলা থাকবে যে এই টাইট্রেশনের জন্য মিথাইল অরেঞ্জ নিতে হবে, নাও, তুমি নিতে থাকবা। কিন্তু তুমি শুধু নিতে হবে যে এটা জানবা, কেন নিচ্ছ সেটা হয়তো তুমি ল্যাব ক্লাসে জানবা না, সেটা হয়তো এই থিওরি ক্লাসের স্কোপের মধ্যে পড়ে। তো আমরা তোমাকে আপ্রাণ চেষ্টা করলাম এটা বলার জন্য, একটু চিন্তা করে দেখো যে ঘটনা আসলে বুঝতে পারছো কিনা। আবরার বুঝতে পারছো? ওকে গুড, আবরার বুঝতে পারছে। এবং বাকি যারা শুনছো দেখো যদি কারো কনফিউশন থেকে থাকে সেটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আমরা আজকে বোধহয় আর আগায় লাভ নাই, তো আমরা তোমাকে এবার একটা কাজ দিব, তুমি দেখো তো, মানে আমরা যদি তোমাকে এখন কিছু কথাবার্তা বলে দেই একটা স্টেমের মধ্যে, নর্মালি আমরা যেসব কথা বলি সেগুলো বললে তুমি নিজে নিজে একটু কাজ করে নিতে পারবা কিনা। যদি আমরা বলি যে ধরো একটা স্ট্রং বেস আর একটা উইক অ্যাসিড হচ্ছে আমরা নিতে চাই, এটা তোমাদের বাসার কাজ, তোমরা এটা বাসায় করবা। আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করার চেষ্টা করব, তখন এটা আমরা তোমাদেরকে থেকে শুনবো আর কি, যে তোমরা এটা কি বের করতে পারছো। কাজ নাম্বার 1 হবে হচ্ছে স্ট্রং বেস আর উইক অ্যাসিড। এটা আমরা তোমাদের উপর ছেড়ে দিলাম যে তোমরা কোনটার মধ্যে কোনটা অ্যাড করবা।
করতে পারো বেজের মধ্যে এসিড অ্যাড করবা, কেউ কেউ এসিড এর মধ্যে বেজ অ্যাড করবা, তোমার ইচ্ছা, বা তোমরা বাসায় দুইটা নিয়েও ট্রাই করতে পারো। ফার্স্ট কাজ হচ্ছে এটার গ্রাফের নেচার, এই গ্রাফটা দেখতে কেমন হবে। আজকে সারাদিনের লেকচার শুনে এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারা উচিত এই গ্রাফ দেখতে কেমন হয়। শুরু করবা কোন পয়েন্ট থেকে, সেটা কি 13-14 কাছাকাছি নিবা, নাকি 1-2 কাছাকাছি নিবা, নাকি এটাকে 10-11 দিকে রাখবা, নাকি 5-6 দিকে রাখবা, এই ডিসিশন গুলো কিন্তু তোমাকে নিতে হবে। এটাই তোমরা নিয়ে আমাদেরকে জানাবা যে ভাই আমরা সবকিছু নিতে পারছি ঠিকঠাক মতন। সেকেন্ড হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এটা কোথায় থাকবে এইটা নিজেরা চিন্তা করে বের করবা, এটাও তোমাদের শিখে যাওয়ার কথা। থার্ড হচ্ছে ইন্ডিকেটরের টেবিলটা তো আমরা তোমাকে দিয়েই দিব, লেকচারের কপিটা যেহেতু দিয়ে দেই তোমাদেরকে, সেইখান থেকে তোমরা ইন্ডিকেটর হচ্ছে নিবা, কোনটা নিলে ভালো হয় আর কোনটা কোনটা নেওয়া যাবে না, এইটার একটু লিস্ট করে ফেলবা এবং নিজে একটা রিজনিং দাঁড় করানোর চেষ্টা করবা আসলে কি হচ্ছে। ফোর্থ হচ্ছে, ফোর্থ আর কিছু নাই, থার্ড পর্যন্ত বের করতে পারছো মানে আমরা ধরে নেব তুমি এটা এক্সপ্লেন করতে পারবা। শাহিদ, তুমি যেটা করবা, তুমি উইক অ্যাসিড উইক বেজের কথা বলছো, আমরা নতুন কিছুই বলবো না, যা তোমাকে এতক্ষণ ধরে আমরা জানাইছি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি উইক অ্যাসিড আর উইক বেসের গ্রাফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই শীটের মধ্যে, এটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবা এবং তুমি যদি ওইখান থেকে দেখে তোমার যা মনে হয় তুমি তাই কমেন্ট করবা, মানে তোমার লজিক্যালি তোমার যা মনে হয় আর কি, ঠিক আছে। এখানে এই উইক অ্যাসিড উইক বেজের জন্য আমাদের আলাদা কোনো স্টেটমেন্ট নাই বা আলাদা কোনো কাহিনী নাই। ও আমাদের মানে নলেজের মধ্যে বা লজিকের মধ্যে যদি পড়ে, যা পড়বে তাই বলবো, না পড়লে যা পড়ে নাই তাই বলবো না আর কি, মানে জিনিসটা এরকম হবে। আর তোমার এই যে শাহিদের কথার মানে এগেনস্টে একটু বলি, এটা একটা কিন্তু খুব ফেমাস কোশ্চেন যে দেখাও উইক অ্যাসিড উইক বেজের জন্য, ঠিক আছে, দেখাও, এটা একটা নতুন কোশ্চেন যে উইক অ্যাসিড এবং উইক বেজের জন্য কোনো ইন্ডিকেটরই পারফেক্ট না। পারফেক্ট তো দূরের কথা, কোনো ইন্ডিকেটরই কাজ করবে না। দেখো শাহিদ, এইটাই আসলে তুমি মানে যদি এই কথাটা তোমারে প্রুফ করতে বলি তাহলে এই কথাটা তুমি প্রুফ করতে পারবা কিনা, যদি এটা প্রুফ করতে পারো তাহলেই আসলে গেম ওভার, ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেক ধৈর্য সহকারে শুনছো, এই জিনিস আসলে খুব সোজা জিনিস না। ইভেন যদি সত্যি কথা বলি যে আমরা নিজেরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এই জিনিস বুঝতে আমাদের হচ্ছে অনেক কষ্ট হয়েছে। ইভেন আমরা তো বুঝি নাই, মনে নাই আসলে তো স্পষ্ট, বাট এটা মনে আছে যেটা খুব ভালো বুঝি নাই তখন। তো আমরা তোমাকে অ্যাটলিস্ট ট্রাই করলাম এই জিনিসটা আপাতমস্তক আসলে এই জিনিসটা কিরকম, ঘটনাটা আসলে কিরকম এটা বোঝানোর জন্য। তো তোমরা বাসায় একটু সময় নিয়ে এই লেকচারটা একটু আবার দেখো। আর বইয়ে যে গ্রাফগুলো আছে আমার মনে হয় গ্রাফগুলো দেখে এখন তোমরা আর আসলে ভয় পাওয়া বা টেনশনে পড়ার মতো কোনো কিছু হবে না, তোমরা অ্যাটলিস্ট পয়েন্ট বাই পয়েন্ট যে পারবা যে আসলে কোন জায়গাটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো আর আমরা যদি একটা দুইটা গ্রাফ বাকি থাকে এটা আমরা ইনশাল্লাহ হচ্ছে নেক্সট দিন তোমাকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আমরা ধরো আর একটু ওয়েট করতে পারি 30 সেকেন্ড, যদি কারো কোনো প্রবলেম থাকে বলো। আর কোশ্চেন থাকলে তোমার এখনই কোশ্চেন করা লাগবে ওরকমও না, ধীরে সুস্থে তুমি পরেও এই থ্রেডে কোশ্চেনটা করতে পারবা বা নেক্সট দিনও বলতে পারবা। আপাতত দেখো যে আজকের লেকচারে কোনো কিছুতে তোমার কোনো কনফিউশন মনে হয়েছে কিনা বা কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও কিনা। আর তোমাদের হচ্ছে আমরা স্কুল কলেজ বন্ধ সংক্রান্ত যা দেখতেছি তাতে কিন্তু খুবই আনসার্টেন সামনে আসলে কলেজ কবে খুলবে, এক্সাম কি হবে না হবে। অতএব আমরা নিজেরা হয়তো একটু ওয়েট করতেছিলাম যে ঠিক আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে যদি কোচিং টোচিং খোলে বা অবস্থা ভালো হয় তখন হয়তো দেখা সাক্ষাৎ হবে তোমাদের সাথে, কিন্তু আলটিমেটলি অবস্থার সামনে বেশ সিরিয়াসই মনে হচ্ছে। অতএব নিজেরা সেফ থাকো এবং সাথে সাথে যেহেতু তোমাদেরকে লং টাইম এই অবস্থাতে থাকতে হবে, মানে মানায় নেওয়ার চেষ্টা করো যে আসলে কিভাবে জিনিসটারে ওভারকাম করা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের প্রবলেম থাকলে তোমরা ধীরে সুস্থে এখানে পোস্ট করো, সমস্যা নাই, আমি টাইম টু টাইম দেখে তোমাদেরকে অ্যান্সার বলে দেবো না। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকের জন্য বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।